শ্বশুর মশাই, আমার 500 টাকা লাগবে। কাটকাট গলায় বলে ছোঁয়া। খাওয়া দাওয়া সেরে সবার দৃষ্টি এবার ছোঁয়ার দিকে। ছোঁয়ার চোখ মুখ শক্ত। সিমি পরীকে খাইয়ে দিচ্ছে। আচ্ছা, আমি দেব খাওয়া শেষ করে। সিফাত খাবার মুখে পুরে বলে। ছোঁয়া কিছু না বলে ধপ করে চেয়ার টেনে শ্বশুর মশাইয়ের পাশে বসে পড়ে। তনু এসেছে সকালে, কাকিমা খাবার বেড়ে দিচ্ছে। সাবিনা বেগম মাছ খেতে বসেছে সবার সাথে। ভীষণ খিদে পেয়েছে ওনার। আর 2 দিন আছে তনুর গায়ে হলুদের। আজকে থেকে প্যান্ডেল সাজানোর লোকজন চলে এসেছে। টাকা দিয়ে কি করবে ছোঁয়া? তনু মুখে খাবার পুড়ে বলে। ছোঁয়া উত্তর দেয় না। কি উত্তর দেবে? বলবে সাদির কাছে যাব। কেউ যেতে দেবে না জানা আছে ছোঁয়ার, তাই বলা যাবে না। তনুভাবি বলবে ওকে, সম্মানে তোমার থেকে বড়। কাকিমা বলে তনুকে। আচ্ছা ভাবি, বলো। তনু আবারও প্রশ্ন করে। আমি মিথ্যে বলতে চাই না, আর সত্যিটা বলতে চাইছি না। ছোঁয়া রিনরিনিয়ে বলে। তনু, ওকে প্রশ্ন কেন করছো? লাগবে ওর, তাই চেয়েছে। তোমার লাগলেও তো তুমি চেয়ে নাও। শ্বশুর মশাই চোখ পাকিয়ে বলে। সরি ভাবি। তনু মুচকি হেসে বলে। ছোঁয়াও একটু হাসে। সাদি বলল পরশু রাতে আসবে। তনু, তুই ছোঁয়া আর সিমিকে নিয়ে শপিং করে নিস। আমার আর সাদির ভরসায় থাকলে পুরনো জামা কাপড় পরেই বিয়ে করতে হবে। সিফাত বলে। তনু চোখ পাকিয়ে তাকায় সিফাতের দিকে। ও, তাহলে সবার সাথেই কথা বলা হচ্ছে, শুধু আমার সাথেই হচ্ছে না। ঠিক আছে, ইগনোর। ছোঁয়া সহ্য করবে না, কিছুতেই না। ছোঁয়া মনে মনে বলে, তোমাদের যে আমার জন্য সময় হবে না এটা জানাই ছিল আমার। বিকেলে 2 ভাবিকে নিয়ে যাব আমি। মুখ বাঁকিয়ে বলে তনু। আমি এখনই বাড়ি যাব। সিমি রিনরিনিয়ে বলে। সিফাত তাকায় সিমির দিকে। মা যেও না প্লিজ। পরি সিমির গলা জড়িয়ে ধরে বলে। সিমি অসহায় দৃষ্টিতে তাকায় পরির দিকে। আমি তোমার বাবা মাকে আসতে বলেছি আজ, তাদের সবটা জানা দরকার। সাবিনা বেগম বলে। চমকে ওঠে সিমি আর ছোঁয়া। সিফাতও কিছুটা চমকে ওঠে। প্লিজ বাবা, মাকে বলবেন না, খুব কষ্ট পাবে ওরা। ছোঁয়া করুণ গলায় বলে। চিন্তা করো না, এটা লুকোনো ঠিক হবে না। একদিন না একদিন তো জানতেই পারবে, তখন আরো বেশি কষ্ট পাবে। সিমি কথা বলে না, চুপচাপ পরীকে খাইয়ে দিতে থাকে। ছোঁয়া কোনো রকমে খেয়ে উঠে যায়। সাদি অফিসে বসে ছোঁয়ার কলের অপেক্ষা করছে। সবে 8 বার হয়েছে, আর 300 বার দিলেই সাদি রিসিভ করবে। কিউট বউটার জন্য 10 বার কল মাফ করাই যায়। সামনে গাড়ি গাড়ি ফাইল পড়ে আছে, কিন্তু সেদিকে মন দিতে পারছে না। ছোঁয়া কল কেন দিচ্ছে না এটা নিয়েই চিন্তা। আবার অন্য কিছু ভেবে ফেললো না তো? ডিভোর্সের ভূত মাথায় চাপলো না তো? সাদি ভাবে, মাথা ভন ভন করছে যে বিচ্ছু মেয়ে বাবারে, আবার উল্টাপাল্টা ভেবে ভুলভাল কিছু করে না ফেলে। না বাবা, 300 বার কল দেওয়ার কোনো দরকার নেই। আর একবার কল দিলেই রিসিভ করবে সাদি ভেবে ফেললো। কিন্তু সেই একবার কলই কখন আসবে আল্লাহ জানে। ছোঁয়া সিফাতের থেকে টাকা নেই। 500 টাকার বদলে 1000 টাকা দিয়েছে সিফাত। ছোঁয়া নিতে না চাইলে জোর করে দিয়েছে। শ্বশুর মশাইও 500 টাকা দিয়েছে। এবার ছোঁয়া চিন্তায় পড়ে গেছে, কিভাবে যাবে ঢাকা শহর? পথঘাট তো কিছুই চেনে না। যদি হারিয়ে যায় তাহলে আবার ফিরবে কি করে? বা ছেলে ধরা যদি ওকে ধরে নিয়ে যায়? মনে মনে ভয় ঢুকে গেছে, কিন্তু যেতে তো হবেই। সাদির নিকনিক একদম সহ্য করবে না। বচ্চাত লোক একটা, বাড়ি থেকে লুকিয়েই বেরোতে হবে, না হলে কেউ ওকে যেতে দেবে না। কিন্তু কিভাবে বের হবে? বেলকনিতে উকি দেয় ছোঁয়া। মানুষ গিজ গিজ করছে। রাতে বের হলে কেউ দেখতো না, কিন্তু অন্ধকারে ছোঁয়া ভীষণ ভয় পায়। অনেক ভেবেচিন্তে বাড়িতে যে জিন্স আর টপস পরেছিল সেটা পরেই বের হয়। খাবার খেয়ে যে যা রুমে চলে গেছে। একটু রেস্ট নেবে সবাই। ছোঁয়া পা টিপে টিপে ড্রয়িং রুম পর্যন্ত আসে, যে কেউ ওকে দেখলে সন্দেহ করবে। নর্মালি হেঁটে গেলে কেউ ধরতে পারবে না, এই সাধারণ কথাটা ছোঁয়ার ছোট্ট মাথা খেলেনি। ভাগ্য ভালো থাকায় কেউ দেখে না। গেটের বাইরে এসে বুকে হাত দিয়ে দম নেই ছোঁয়া। পার্সটা ওনার তলাই থেকে বের করে। তারপর রিক্সা ডেকে তাতে উঠে পড়ে বাস স্ট্যান্ডে যাওয়ার উদ্দেশ্যে। রিক্সায় বসে আরও একবার ফোন চেক করে দেখে নেয় তাতে সাদিই কল ব্যাক করেছে কিনা, কিন্তু না করেনি। ছোঁয়ার মাথা আগুন জ্বলছে।
আজকে হয় ডিভোর্স দিয়ে দেবে, নয়তো সাদির মাথা ফাটাবে। বড্ড বেড়েছে লোকটা। এজন্যই তো ছোঁয়াকে বেবি দিতে চাইলো না। বেবি দিলে তো নিকনিক করতে পারবে না, হাসত একটা লুচু ওই হনুমানটা। 12টার দিকে ছোঁয়ার বাবা মা চলে আসে। বসার ঘরে সবাই গোল হয়ে বসে আছে, গুরুত্বপূর্ণ কথা বলবে বলে। সিমি মাথা নিচু করে বসে আছে, পরি নাজমা বেগমের কোলে। সিফাত বেরিয়েছে কাজ আছে বলে। আসলে এদের মধ্যে থাকতে চায় না ও। এত এত পাপের বোঝা বইতে পারছে না। ছোঁয়াকে দেখছি না। ছোঁয়ার বাবা বলে, এতক্ষণে সবার টনক নড়ে। সত্যি তো ছোঁয়াকে কোথাও দেখা যাচ্ছে না। গেল কোথায় মেয়েটা? তনু আর সাগরে পাঠিয়ে দেয় ওকে খুঁজতে। দুজন পুরো বাড়ি তন্ন তন্ন করে খুঁজেও ছোঁয়াকে পায় না। এবার সবাই ভয় পেয়ে যায়। সাবিনা বেগম কড়া গলায় সবাইকে বলে দেয় যাতে সাদি এই বিষয়ে কিচ্ছু জানানো না হয়। বেচারা চিন্তায় পাগল হয়ে যাবে। 12টায় গাবতলী বাস থেমে যায়। সব যাত্রী নেমে যাওয়াতে বাস আর যাবে না। আগত্যা ছোঁয়াকেও নামতে হয়। কিন্তু এখান থেকে যাবে কি করে? ঢাকা বাবু বাজার যেতে হবে। কন্ট্রাক্টরকে বলে তিনি ছোঁয়াকে অন্য বাসে উঠিয়ে দেয়। আড়াইয়ের ভেতরে সাদির অফিসের নিচে এসে পৌঁছায়। ছোঁয়া এতক্ষণে লম্বা দম টানে। অবশেষে এসে পৌঁছাতে পারল। 10তলা অফিসটা। এবার সাদি কয়তলায় সেটা তো জানে না ছোঁয়া। কি করবে এবার? লিফটে তো কখনো ওঠেনি, অভ্যেস নেই, জানেও না কি করে উঠতে হয়। পায়ে হেঁটে যাবে কি করে 10তলা পর্যন্ত? দাঁত দিয়ে নখ কাটতে থাকে ছোঁয়া। আপামনি কাউরে খুঁজতেছেন? গেটের দারোয়ান বলে। ছোঁয়া এবার একটু সাহস পায়। হ্যাঁ, আপনার বর সাদমান চৌধুরী এখানে জব করে, ওনাকে খুঁজতে এসেছি। ছোঁয়া এক গাল হেসে বলে, 2 তলার বাস, পাশের কেবিনটা আপনার, যাও। দারোয়ান গেট খুলে দেয়। ছোঁয়া ধন্যবাদ জানিয়ে ভেতরে ঢুকে পড়ে। এবার সাদির হয় মাথা ফাটবে, নয়তো বউ হারা হবে। সিঁড়ি বেয়ে উপরে গিয়ে ডান পাশের রুমের উপরে সাদমান চৌধুরী নামটা দেখতে পায় ছোঁয়া। বুঝে যায় এটাই সাদির কেবিন। কেবিনের বাইরে একজন লোক দাঁড়িয়ে আছে। লোকটার গায়ে দারোয়ানের পোশাক। কেবিনের বাইরে যে দারোয়ান থাকে এটা জানা ছিল না ছোঁয়ার। ছোঁয়া এগিয়ে যায়। কেবিনে দরজায় হাত দিতেই যাবে, তখনই লোকটা এগিয়ে আসে। এক্সকিউজ মি ম্যাম। ছোঁয়া ভ্রুকুচকে লোকটার দিকে তাকায়। লোকটা মাথা নিচু করে ফেলে। স্যার, ইম্পর্টেন্ট মিটিং আছে, এখন কাউকে ঢুকতে দেওয়া নিষেধ। কাচুমাচু হয়ে দাঁড়িয়ে বলে লোকটা। ছোঁয়া সেভাবেই দাঁড়িয়ে থাকে। ইচ্ছে করছে লোকটার মাথা ফাটাতে। কত বড় সাহস! ছোঁয়াকে আটকে দেয়। আমি কে জানেন? বুক হাত গুজে দাঁড়িয়ে শান্ত গলায় বলে ছোঁয়া। লোকটা এক পলক তাকায় ছোঁয়ার দিকে, তারপর আবার মাথা নিচু করে ফেলে। না মানে আপনি হয়তো স্যারের বাড়ির লোক হবেন। আমতা আমতা করে বলি, বাড়ির লোক কি? আমি ওনার একমাত্র বউ, বুঝলেন আপনি? ছোঁয়া চিল্লিয়ে বলে ওঠে। লোকটা 2 হাতে কান চিপে ধরে। আশেপাশের মানুষরা এগিয়ে এসেছে। সবাই কানাঘুষা করতে থাকে, এটা সাদি স্যারের বউ। ম্যাম আস্তে কথা বলুন। লোকটা 2 হাত এক জোর করে ফিসফিসিয়ে বলে, কেন আসতে বলবো? আমার বরের অফিস, আর আপনি আমাকে ঢুকতে দিচ্ছেন না? আপনাকে পুলিশে দেওয়া উচিত। নিশ্চয়ই আপনার কোনো মতলব আছে। আগুন চোখে তাকিয়ে বলে ছোঁয়া। ততক্ষণে অফিসের মেইন বস চলে এসেছে। রহিম, কি হয়েছে? ছোঁয়ার দিকে এক পলক তাকিয়ে বলে। বসকে দেখে যে যার কাজে চলে যায়। ছোঁয়া বসের দিকে এগিয়ে আসে। এটা আমার বরের কেবিন, আমি ঢুকতে গেছি, উনি আমাকে ঢুকতে দেয়নি। ছোঁয়া রাগে ফুঁসতে ফুঁসতে বলে। বস হেসে ফেলে। নাম কি তোমার? ছোঁয়ার মাথায় হাত বুলিয়ে বলে, মিসেস সাদমান চৌধুরী। গাল ফুলিয়ে বলে ছোঁয়া। ও আচ্ছা, তো আমি তোমাকে কি বলে ডাকবো? মুচকি হেসে জিজ্ঞেস করেন উনি। ছোঁয়া লোকটাকে দেখে। বয়স 50-এর কাছাকাছি হবে। চুলগুলো আধপাকা, ধবধবে ফর্সা। সুটকোট পরায় বোঝাই যাচ্ছে ভদ্রলোক। অফিসের বস বস একটা গন্ধ আসছে ওনার থেকে। ছোঁয়া বলে ডাকবেন। মুচকি হেসে বলে ছোঁয়া। বাহ, দারুণ তো নামটা। বস ছোঁয়াকে দেখে। মেয়েটাকে সুন্দরী বলা চলে না, মায়াবতী বলা যায়। চোখে মুখে কি মায়া! সাদমান কি সাধে পাগল হয়েছে? কিন্তু বয়সটা খুবই কম। নিঃসন্দেহে এই মেয়ের সাথে সাদমানের যায় না, কিন্তু তবুও মানতে হবে, কারণ এই পিচ্ছি মেয়েটা সাদমানের বউ। দীর্ঘশ্বাস ফেলেন উনি। রহিম, তুমি এখানে কি করছো?
রহিম স্যারের লোকটা ঘাবড়ে যায়, দরদর করে ঘামতে থাকে। না মানে স্যার। আমতা আমতা করে বলতে যায়। আচ্ছা ঠিক আছে, আমার কেবিন এসো তুমি, অনেক হিসেব করার আছে। রহিমকে উদ্দেশ্য করে বলে। রহিমের গলা শুকিয়ে যাচ্ছে, ভয়ে হাত পা থর থর করে কাঁপছে। তুমি যাও। ছোঁয়া বসের দিকে তাকিয়ে মিষ্টি করে হাসে। বসও ছোঁয়ার মাথায় হাত বুলিয়ে দেয়। ছোঁয়ার মুখটা দেখে প্রাণ জুড়িয়ে যাচ্ছে। মনে হচ্ছে, ইস, এই মেয়েটা যদি আমার মেয়ে হতো। রহিমকে ভেঙচি কেটে সাদির কেবিনের সামনে গিয়ে দাঁড়ায় ছোঁয়া। আস্তে করে ধাক্কা দেয়, খুলে না। তারপর সবটুকু শক্তি দিয়ে জড়িয়ে ধাক্কা দেয়, সাথে সাথে খুলে যায়। আর ছোঁয়া হুড়মুড় করে ঢুকে পড়ে। এভাবে রুমে ঢোকাতে সাদি আর মেঘা নজর পড়ে ছোঁয়ার দিকে। চমকে উঠে দুজনই। ছোঁয়া সোজা হয়ে দাঁড়িয়ে মেঘার দিকে তাকিয়ে আছে। সাদির পাশে চেয়ার টেনে বসেছিল মেঘা। পরনে হাতা কাটা, হাঁটু অব্দি কালো ফ্রক, চুলগুলো উঁচু করে ঝুঁটি বাঁধা, গলা বড়। সাদিও কালো শার্ট পরেছে। ছোঁয়া চোয়াল শক্ত করে ফেলে। তুমি এখানে? সাদি শুকনো ঢোক গিলে ফেলে, বলে। ছোঁয়া পার্স থেকে ফোন বের করে ভিডিও করতে থাকে সাদি আর মেঘাকে। এটা দেখে মেঘা আরো একটু চিপে দাঁড়িয়ে। সাদির কয়েক সেকেন্ড সময় লাগে বুঝতে ছোঁয়া ঠিক কি করছে। যখন বুঝতে পারে তখন এক লাফে সরে দাঁড়ায়। ছোঁয়া ফোনটা আবার পার্সে ঢোকায়। এখানে নিকনিক চলছে বলে বাইরে পাহারা দেওয়ার জন্য লোক ফিট করে রেখেছিলেন, তাই না? ছোঁয়া শান্ত গলায় বলে। সাদি কপালে 3টে ভাঁজ ফেলে। মেঘা মিট মিট করে হাসতে থাকে। তুমি এখানে কিভাবে আসলে? সাদি জিজ্ঞেস করে। আমাকে নিয়ে আপনাকে ভাবতে হবে না, অভিমানী কণ্ঠে বলে ছোঁয়া। চোখ দুটো চিকচিক করছে, গলা কাঁপছে। এজন্যই আমাকে বেবি দিতে চান না আপনি। বেবি এসে গেলে তো আর নিকনিক করতে পারবেন না। বলেই ছোঁয়া বেরোতে নেয়। সাদি ছোঁয়ার হাত টেনে ধরে। শোনো আমার কথা। ছোঁয়া তাকায় না সাদির দিকে। কালকে আমাদের প্রেজেন্টেশন পুরোটা আমি আর মেঘা করেছি, সেটা নিয়েই ডিসকাস করছিলাম। সাদি বলে। তার জন্য আমার ফোন রিসিভ করছিলেন না? ছোঁয়া কান্না আটকে বলে। সাদি মুচকি হাসে। ছোঁয়াকে সামনে এনে দাঁড় করায়। ছোঁয়া মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, 2 চোখ পেয়ে টপটপ করে পানি পড়ছে। একা এসেছো? সাদি ছোঁয়ার থুতনিতে হাত দিয়ে মুখটা উঁচু করে বলে। ছোঁয়া উত্তর দেয় না। স্যার, আমাদের এখনো কাজটা কমপ্লিট হয়নি। ন্যাকামি ছাড়ুন আর নিজের জায়গায় এসে বসুন। মেঘা বিরক্তিতে চোখ মুখ কুচকে ফেলে, বলে। সাদি দাঁতে দাঁত ছিপে তাকায় মেঘার দিকে। তুমি এখন আসতে পারো, বাকিটুকু আমি একাই করে নিতে পারবো, বলে সাদি। হাত মুষ্টিবদ্ধ করে ফেলে মেঘা। চলো তোমাকে দেখাই আমরা কি বানিয়েছি। সাদি ছোঁয়ার হাত ধরে টেনে ল্যাপটপের সামনে নিয়ে যায়। চেয়ার টেনে দেয় ছোঁয়াকে বসার জন্য। ছোঁয়া বসে না, ঠাই দাঁড়িয়ে থাকে। সাদি বসে যায়। ছোঁয়াকে দেখাতে থাকে স্বপ্নের বাড়িটা। ছোঁয়ার সেদিকে মন নেই, মনটা পুরোপুরি মেঘা ড্রেস আপের দিকে। এই ড্রেস দেখিয়ে পাগল বানাতে চাইছে সাদিকে। এখন পাগল বানাবে তো ছোঁয়া। বাঁকা হাসে ছোঁয়া। আমি আপনার কে হই? বাঁ হাতের উল্টো পিঠে চোখের পানি মুছে নাক টেনে প্রশ্ন করে ছোঁয়া। সাদি ভড়কে যায়। মেঘা পূর্ণ দৃষ্টিতে তাকায় ছোঁয়ার দিকে। বলুন। সাদির উত্তর দিতে দেরি হচ্ছে বলে আবারও প্রশ্ন করে ছোঁয়া। বউ হও। সাদি বলে। ইয়েস, আমি আপনার বউ হই। 7 মাস হয়ে গেছে আপনার আর আমার বিয়ের, তাই না? এক গাল হেসে বলে ছোঁয়া। সাদি ভ্যাবলার মতো তাকিয়ে মাথা নাড়ায়। তো আমি আপনাকে 2টো অপশন দিচ্ছি, ওকে? 1, আমাকে আজকেই ডিভোর্স দিতে হবে। 2, না হলে পুরো অফিসের সবাইকে মিষ্টি খাওয়াতে হবে আর সবাইকে বলতে হবে আমি আপনার বউ। বলুন কোনটা করবেন? ঘরে বউ রেখে বাইরে নিকনিক করতে আমি একদমই দিব না। সাদি মাথায় হাত দিয়ে বসে পড়ে। ডিভোর্স দিয়ে দেবে। মেঘা বলে। আপনি চুপ থাকুন। ছোঁয়া দাঁতে দাঁত চেপে বলে। আমি চুপ থাকবো না। মেঘা বলে। তাহলে আমি চুপ করিয়ে দিচ্ছি। ডেস্কের উপর থেকে পানির গ্লাসটা নিয়ে মেঘার মুখে ছুঁড়ে মারে। হন্তদন্ত হয়ে যায় মেঘা। সাদি বড় বড় চোখ করে তাকায়। তারপর টিস্যু নিয়ে মেঘার মুখ ঘষতে থাকে ছোঁয়া। মেঘা ছোঁয়াকে ছাড়াতে না পেরে ধাক্কা দেয়। সাদির উপর এসে পড়ে ছোঁয়া। সাদি 2 হাতে আগলে নেয়। ছোঁয়া আরামসে সাদির কোলে বসে। কড়া মেকআপ উঠে গেছে,
কাজল লিপটে গিয়ে ভূতের মতো হয়ে গেছে, লিপস্টিক ঠোঁটের চারপাশে লেগে গেছে, চুলগুলো এলোমেলো। পারফেক্ট ভূত লাগছে মেঘাকে। ছোঁয়া খিলখিলিয়ে হেসে ওঠে, সাদিও মুচকি হাসে। মেঘা দাঁত কটমট করে ছোঁয়ার দিকে তাকিয়ে রাগে গজগজ করতে করতে বেরিয়ে যায়। মেঘা বেরিয়ে যেতেই ছোঁয়া সাদের দিকে ঘুরে বসে, 2 হাত মুঠো করে ধরে সাদের চুলগুলো। সাদি ছোঁয়ার হাত দুটো মুঠো করে ধরে। নিজের মেয়ের সাথে এত কিছু হয়ে গেল, অথচ বাবা মা টেরি পেল না। নাজমা বেগম আঁচলে মুখ গুজে কাঁদছে। শফিকুল রহমান সিমির দিকে তাকিয়ে আছে। সিমি শক্ত করে পরীকে ধরে মাথা নিচু করে বসে আছে। সাবিনা বেগম, তনু, তনুর বাবা, কাকিমা, সাগর সবাই মাথা নিচু করে বসে আছে। সিমি চল মা। শফিকুল রহমান দাঁড়িয়ে বলে। চমকে ওঠে সবাই। আমার ছেলে ভুল করেছে, আমি আপনার কাছে সমাধান চেয়েছি। সোহেল চৌধুরী শফিকুলের সামনে এসে দাঁড়িয়ে বলে, ভুল বলবেন না, এটা ভুল না, অন্যায় করেছে। আমি আমার মেয়েকে আর নাতনিকে নিয়ে যাব। আশা করি আপনারা কখনো অধিকার নিয়ে যাবেন না, তাহলে আমি পুলিশের সাহায্য নিতে বাধ্য হব। আপনাদের বিশ্বাস করতে পারছি না আমি। ছোঁয়া আসলে ওকেও নিয়ে যাব আমি। কোনো সম্পর্ক রাখতে চাই না আপনাদের সাথে। কর্কশ গলায় বলেন উনি। মারছো কেন? সাদি ছোঁয়ার 2 হাত মুঠো করে ধরে ব্যথাতুর কণ্ঠে বলে। ছোঁয়া রাগে ফুসফুস করছে, জোরে জোরে শ্বাস টানছে। এই মুহূর্তে সাদিকে তাজা চিবিয়ে খেতে ইচ্ছে করছে ছোঁয়া। সাদি হাত ধরে থামাতেই রাগটা আরো বেড়ে গেছে। হাত ছাড়ুন, গম্ভীর গলায় বলে। সাদি হাত ছেড়ে দেয়। ছোঁয়া চিমটি কেটে দেয় সাদির হাতে। ব্যথায় আ করে ওঠে সাদি। ছোঁয়া সাদির থেকে চোখ সরিয়ে নেয়। এতক্ষণে সবটা ক্লিয়ার ছোঁয়ার কাছে। বাইরে দারোয়ান কেন ছিল এটাও পানির মতো পরিষ্কার। এটা অফিসে, এখানে এসব ড্রেস এলাও না, এটাও জানে ছোঁয়া। বস দেখলে চাকরি খেয়ে নেবে, তাই দারোয়ান দাঁড় করিয়ে রেখেছিল, যাতে দারোয়ান কাউকে ভেতরে ঢুকতে না দেয়। আর মেঘা আরামসে সাদিকে পটাতে পারে। সাদিটাই কি বুদ্ধুরাম, বসকে কমপ্লেইন না করে আরামসে কাজ করে যাচ্ছে। অবশ্য যাবে নাই বা কেন, ফ্রিতে শরীর দেখতে পেল, কত মজা পেল। আজকে ছোঁয়া জন্মের ঠ্যাং দেখিয়ে দেবে। ছোঁয়া এক ঝটকায় সাদির থেকে দূরে সরে আসে। ঘাবড়ে যায় সাদি, একটু নড়ে চড়ে বসে। ছোঁয়া সাদির সামনাসামনি এসে দাঁড়ায়। মেঘার ড্রেসের দাম কত? সাদি ভ্রুকুচকে তাকায় ছোঁয়ার দিকে। ফর্সা মুখটা লাল হয়ে গেছে মেয়েটার, দেখে বোঝা যাচ্ছে ভীষণ রেগে আছে। হাত পা কাঁপছে। বলেন। সাদিকে চুপ থাকতে দেখে বলে ছোঁয়া। কত আর হবে? 3-4 হাজার। সাদি ভয়ে ভয়ে বলে। তেলে বেগুনি জ্বলে ওঠে। ওফো, দামটাও জানেন? বাই এনি চান্স ড্রেসটা আপনি কিনে দেননি তো? দাঁতে দাঁত চিপে বলে ছোঁয়া। সাদি মাথায় হাত দেয়, ভয়ে ঢকিলে। এই মুহূর্তে এই মেয়েটাকে সাংঘাতিক মনে হচ্ছে না? চরম সাংঘাতিক মনে হচ্ছে। কি বলবে, এর 15 বছর বয়স, একজন প্রাপ্ত বয়স্ক স্ত্রী মনে হচ্ছে। আপনি কিনে দিছেন, এটা 100% শিওর। আমি ফ্রিতে ঠ্যাং দেখতে পারলেন, দারুণ ব্যাপার। আরো দেখতে ইচ্ছে হচ্ছে? হ্যাঁ, কোনো ব্যাপার না, দেখাবো আপনাকে। একদমই বলে ছোঁয়া। সাদি ফোঁস করে শ্বাস টানে। ছোঁয়াকে টেনে এনে পাশের চেয়ারে বসে। এক গ্লাসে পানি এগিয়ে দেয় ছোঁয়ার দিকে। ছোঁয়া সাদির দিকে কটমট চাহনিতে এক পলক তাকিয়ে পানির গ্লাসটা হাতে নিয়ে ঠাস করে ফেলে দেয়। চোখের পলকে গুঁড়ো গুঁড়ো হয়ে যায় কাঁচের গ্লাসটা। সাদি হতভম্ব হয়ে যায়। সামান্য কল রিসিভ না করার জন্য এত কিছু হবে আগে জানলে কখনোই এমনটা করতো না। ছোঁয়া 2 হাত চুলে খামচে ধরে চোখ বন্ধ করে কিছুক্ষণ নিচের দিকে তাকিয়ে থাকে। রাগ কমানোর চেষ্টা যাকে বলে। অতঃপর চুল ছেড়ে জোরে জোরে শ্বাস টানে। সাদি দেখছে শুধু ছোঁয়াকে। চলুন। ছোঁয়া উঠে দাঁড়িয়ে বলে, কোথায় যাব? সাদি বলে, গেলেই দেখতে পাবেন। ছোঁয়া সাদির হাতটা ধরে টেনে নিয়ে যেতে যায়। সাদি দীর্ঘশ্বাস ফেলে যেতে থাকে। রাস্তায় বেরিয়ে রিক্সা ডাকে ছোঁয়া। গাড়ি নিয়ে যাই। সাদি আমতা আমতা করে বলে। ছোঁয়া কঠিন চাহনিতে তাকায়। চুপ হয়ে যায় সাদি। রিক্সা আসতে ছোঁয়া উঠে পড়ে। সাদিও ছোঁয়ার পেছন পেছন উঠে। নিউ মার্কেটে যেতে বলে ছোঁয়া রিক্সা মামাকে। সাদি বোঝার চেষ্টা করছে ওখানে যাবে কেন। আমি যে বাচ্চা মানুষ, পড়ে যেতে পারি, সেদিকে খেয়াল নেই আপনার? নাকি সব খেয়াল ওই মেঘা ডাইনির দিকে?
রাস্তার পাশে দোকানপাটের দিকে তাকিয়ে অভিমানী কণ্ঠে বলে ছোঁয়া। সাদি চমকে ওঠে। এখন ঠিক কি করা উচিত বা কি বলা উচিত বুঝতে পারছে না। যদি আবার উল্টোটা বুঝে উল্টো রিয়েকশন দেয় তাহলে তো মুশকিল। ওই সাধুর বাচ্চা। ছোঁয়া সাদির দিকে তাকিয়ে দাঁত কটমট করে বলে। সাদি ছোঁয়ার হাতটা শক্ত করে ধরে। ছোঁয়া কিছু না বলে চুপ থাকে। সাদি খুশ করছে ছোঁয়াকে মানানোর জন্য, কিন্তু কি থেকে শুরু করবে বুঝতে পারছে না। এত অভিমানী কেন তুমি? বোঝো না কেন? সাদমান চৌধুরীর নজরেই পিচ্ছি ইডিয়েটটার মাঝেই আটকে আছে। এখন কেউ ঠ্যাং বের করে সামনে দিয়ে ঘোরাঘুরি করলেও সেদিকে চোখ যায় না। সাদি ছোঁয়ার আঙ্গুলের ভাঁজে নিজের আঙ্গুল গলিয়ে দিয়ে বলে। ছোঁয়া মুখ বাঁকায়। চেনা আছে আপনাকে, মেঘার সাথে ছিলেন বলে আমার ফোনটাও রিসিভ করছিলেন না। বলতে বলতে গলা ধরে আসে ছোঁয়ার। সাদি ছোঁয়ার কাঁধ জড়িয়ে একটু চিপে বসে। ছোঁয়া সাদির বুকের উপর মাথাটা রাখে। আসলে আমি সাদিকে বলতে না দিয়ে সাদির ঠোঁটের উপর আঙ্গুল রাখে ছোঁয়া। বা হাতে উল্টো পিঠে চোখের পানি মুছে নেয় গলানোর আগে। কোনো এক্সকিউজ চাইনি আমি। কেউ ব্যস্ত না, কথা বলার জন্য ইচ্ছে দরকার। ইচ্ছে নেই এটাকে ব্যস্ত ছিলাম বানিয়ে দিবেন না প্লিজ। সাদি আর বলার মতো কোনো কথা খুঁজে পায় না। খুব অন্যায় করে ফেলেছে সেটা ভালোই বুঝতে পারছে। ভাই এটা বললেন না? সোহেল চৌধুরী শফিকুলের হাত ধরে বলে। শফিকুল হাত ছাড়িয়ে বলে, আপনার মেয়ের সাথে এমনটা হলে কি করতেন আপনি? পারতেন সবটা মেনে নিতে? পারতেন না? আমিও পারছি না। আমি গরিব হতে পারি, কিন্তু কখনো মেয়েদের এতটুকু কষ্ট পেতে দিইনি। মাথার ঘাম পায়ে ফেলে মেয়ে দুটোকে মানুষ করেছি, সব চাওয়া পূর্ণ করেছি, কিন্তু হয়তো কোনো পাপ করেছি বা ওদের আপন হতে পারেনি। তাই আমার সিমিমা নিজের জীবনের সিদ্ধান্ত নিজেই নিয়ে নিয়েছিল। ওরা আমাকে ফেলে দিতেই পারে, কিন্তু আমি তো বাবা, আমি পারবো না। সিমির বুক কেঁপে ওঠে। বাবা যে ভীষণ কষ্ট পেয়েছে, চোখের পানি বাঁধ মানছে না সিমির। হামাও করে কাঁদতে ইচ্ছে করছে, কিন্তু পারছে না। শফিকুলের চোখের কোণেও পানি। সোহেল চৌধুরী আর কোনো কথা বলার সাহস পায় না, বলবেও বাকি। শফিকুল পরীর গায়ের জামা খুলে দিয়ে পরীকে কোলে তুলে নিয়ে বেরিয়ে পড়ে। নাজমা বেগমও স্বামীর পেছন পেছন চলে যায়। তিনি সাবিনা বেগমের দিকে এক পলক তাকিয়ে বাবা মায়ের পেছনে চলে যায়। এই বাড়ির এক টুকরো সুতো তিনি নেবেন না। ছোঁয়া আসলেও ছোঁয়াকে নিয়ে যাবে। বড় এমন, ছোট ভাই নিশ্চয় এমনই হবে। একই রক্ত বইছে দুজনের শরীরে। দুই মেয়েরই একই অবস্থা, তিনি হতে দেবেন না। ছোঁয়া অনেকটা ছোট, বয়স বাড়ার সাথে সাথে সবটা ভুলে যাবে, নিজেকে মানিয়ে নিতে শিখে যাবে। সারা জীবন সুখে থাকার জন্য এটুকু ত্যাগ করাই যায়। সবাই হতাশ হয়ে বসে পড়ে। কি হয়ে গেল এটা? ছোঁয়াকেও নিয়ে যাবে? কিভাবে কাটাবে ওনাকে? নিউ মার্কেটে গিয়ে শর্ট ফ্রক কিনে ছোঁয়া। সাদি শুধু তাকিয়ে তাকিয়ে দেখে। কি আর বলবে? কিছু বললেই তো ফুঁস করে ফনা তুলে উঠবে। কামড়ে টামড়ে দিলে আবার ঝামেলা। মানুষকে মুখ দেখাতে পারবে না। আরেকদিকে চিন্তা হচ্ছে, রাতে তো একসাথেই থাকতে হবে। তখন যদি এরকম হুঠাৎ গ্রীষ্মকাল সেজে সামনে আসে তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। শুকনো ঢোকিলে সাদি, গলা শুকিয়ে আসছে। তুফান যে আসতে চলেছে সেটা আর জানা বাকি নেই, কিন্তু এই তুফান থেকে রেহাই পাবে কি করে? ড্রেসটার দাম সত্যি 3000 নিল, তার মানে আবার ধারণা ঠিক। সাদির পাশে দাঁড়িয়ে দাঁত কটমট করে ফিসফিসিয়ে বলে ছোঁয়া। সাদি দুই হাতে মাথার চুল খামছে ধরে। বলার মতো কিছুই নেই, যা বলবে সেটারই উল্টো মিনিং খুঁজে বের করবে। ম্যাম টাকা। দোকানদার প্যাকেট করে এগিয়ে দিয়ে বলে। ছোঁয়া বড় বড় চোখ করে তাকায় সাদির দিকে। সাদি পকেটে হাত দিয়ে দেখে ক্যাশ নেই। এখন কি করবে সাদি? ছোঁয়া এবার নিশ্চয়ই বলবে মেঘার সাথে ঘুরতে গিয়ে টাকা শেষ করেছে। আল্লাহ বাঁচাও। সাদি মনে মনে বলিয়ে ছোড়ের মতো তাকায় ছোঁয়ার দিকে। বিশ্বাস করো আমি মেঘাকে নিয়ে ঘুরতে যাইনি। সাদি দুই কানে হাত দিয়ে বলে। সিফাত বাড়িতে এসেছিল এক বুক আশা নিয়ে। ভেবেছিল সবকিছু মিটমাট হয়ে গেছে, বাবা মা আলাদা করবে না, ওদের এটাই বিশ্বাস ছিল। মধ্যবিত্ত পরিবারের মান সম্মানটাই আগে। কিন্তু বোকা সিফাত একবারও ভাবল না মধ্যবিত্তদের আত্মসম্মানও বেশি। হাতে একগুচ্ছ কাঠগোলাপ। কখনো সিমিকে ফুল দেওয়া হয়নি, সিমিকে নিয়ে কখনো ঘুরতে যাওয়া হয়নি। হয়তো কলেজের মাঠ, শিশু পার্ক আর বেডরুম, এই তো। কখনো মেয়েটার অভিমান শোনা হয়নি, কখনো ভালোবেসে খোপায় বেলি ফুলের মালা জড়িয়ে দেওয়া হয়নি। মেয়েটা একা একা রান্না করেছে, কখনো ঘুম ছেড়ে উঠে মেয়েটাকে
সাহায্য করেনি। মেয়েটার ঘামে ভেজা মুখটা দেখা হয়নি। জীবনটা সুন্দর, কিন্তু সেটা উপভোগ করতে জানতে হয়। জীবনকে তুমি যেভাবে সাজাবে, জীবনটা ঠিক সেভাবেই রঙিন হবে। সাদি আর ছোঁয়াকে দেখে খুব ভালো লাগে সিফাতের। কত বুঝে দুজন দুজনকে, কত সুন্দর জীবন ওদের। সিফাত চাইলে তো ওর জীবনটা ওদের থেকেও বেশি সুন্দর হতো। সিমির উঁচু পেটটা উপভোগ করতে পারতো সিফাত। সিমি যখন উঁচু পেটটা ধরে একটু একটু করে হাঁটতো, তখন তো সিফাত নিজের হাতটা এগিয়ে দিতে পারতো, হাত ধরে খানিকটা পথ এগিয়ে দিতে পারতো। কিন্তু তা না করে মাঝপথে মেয়েটার হাত ছেড়ে দিয়েছে, শূন্যে ভাসিয়ে দিয়েছিল মেয়েটা। এখন সময় এসেছে সব ভুল শুধরে নেওয়ার। এক ফোঁটা পানি পড়তে দেবে না সিমির চোখ থেকে, বাকিটা জীবন বুকের সাথে আগলে রাখবে। সিফাত হাসি মাখা মুখ নিয়ে দরজায় কলিং বেল বাজায়। হাঁসফাঁস করছে সিফাত। দরজা খুলতে লেট কেন হচ্ছে বুঝতে পারছে না। অথচ অন্যদিন 3-4 বার কলিং বেল বাজার পরেও দরজা না খুললে সিফাতের মনে হতো হয়তো সবাই ব্যস্ত। দ্বিতীয়বার কলিং বেল বাজাতে যেতেই থমথমে মুখে দরজা খুলে দেয় তনু। তনুর চোখ মুখ ফুলে গেছে, এখনো চোখের পাপড়িগুলো ভিজে চুবুথুবু হয়ে গেছে। বুকের ভেতর ধক করে ওঠে সিফাতের। খুব খারাপ কিছু হয়েছে, সেটা ভালোই বুঝতে পারছে। তনু সিফাতের হাতের দিকে তাকায়। হাতে কাঠখোলাপ দেখে বুকটা হু হু করে ওঠে তনুর। ভাইতে সিমের জন্য এনেছে এটা জানা তনুর। সব শেষ হয়ে গেছে দা ভাই। হু হু কেঁদে সিফাতের বুকের উপর মাথা রাখে তনু। সিফাতের হাত থেকে ফুলগুলো পড়ে যায়, 2 হাতে তনুকে আগলে নেয়। পরীকে আর কখনো দেবে না ওরা। তুই বাঁচবি কিভাবে দা ভাই? কাঁদতে কাঁদতে বলে তনু। সিফাতের চোখেও পানি টলমল করছে। পরীর জামাটাও খুলে রেখে গেছে, ছোট ভাবিকেও নিয়ে যাবে বলেছে। সিফাত বুক থেকে তনুর মাথাটা তুলে 2 হাতে চোখের পানি মুছে নেয়। তনু ফুপিয়ে যাচ্ছে। কাঁদিস না বোন, সব ঠিক হয়ে যাবে। সিফাত বাঁ হাতের উল্টো পিঠে চোখের পানি মুছে নিজের রুমের দিকে চলে যায়। রুমে গিয়ে ধপ করে দরজা আটকে দরজায় ঠেস দিয়ে বসে পড়ে। তারপর হু হু করে কেঁদে দেয়। এটা কি হয়ে গেল? সাদি ছোঁয়াকে নিয়ে পার্কে এসেছে। কেন নিয়ে এসেছে ছোঁয়া জানে না, জানতেও চায় না। এই মুহূর্তে ভীষণ রেগে আছে ছোঁয়া। সাদি কি করে ড্রেসের দাম জানলো? আবার বল কি না আমি মেঘাকে নিয়ে ঘুরতে যাইনি। ব্যাপারটা এমন হলো ঠাকুর ঘরে কেড়ে। আমি তো কলা খাইনি। ছোঁয়ার তো মাথাতেই ছিল এই কথা। ছোঁয়া সিদ্ধান্ত নিয়েছে আর কখনোই সাদির সাথে কথা বলবে না। করুক অন্য মেয়েদের সাথে নিক নিক, তাতে ছোঁয়ার কি? ছোঁয়া পেছনে ঘোরার ছেলেও অভাব নেই। করোই কাছে নিচে সিমেন্টের বেঞ্চে বসে আছে ছোঁয়া, তার পাশে সাদি বসেছে। ছোঁয়ার হাতে সেই ড্রেসের প্যাকেট। সাদি ক্রেডিট কার্ড থেকে টাকা তুলে বিল দিয়েছে। এই নিয়ে ছোঁয়া একটা কথাও বলেনি, আর বলবেও না। ওয়েদারটা দারুণ বলো। সাদি ছোঁয়ার সাথে একটু ঘেঁষে বসে বলে। ছোঁয়া কিছুই বলে না, এক মনে ঘাস ছিঁড়তে থাকে। একটা ঘটনা শুনবে? বেলি ফুলের মালা আর ওই ওড়নার ঘটনা। সাদির কথায় চট করে ছোঁয়া তাকায় সাদির দিকে। সাদি মুচকি হেসে ছোঁয়ার হাত জড়িয়ে ধরে। আজকে আমার জীবনের স্পেশাল দিন, অনেক সারপ্রাইজ আছে তোমার জন্য। ছোঁয়া মন দিয়ে শুনছে, কিন্তু কিছু বলে না। তোমার বোনদের সাথে একটা মেয়ে পড়তো, নাম মিথি। দারুণ চঞ্চল আর হাসি মুখ ছিল মেয়েটা। আমাকে খুব ভালোবাসতো, খুব মানে খুব। ভীষণ পাগলামি ছিল মেয়েটার মধ্যে। জানো, প্রতিদিন সবার আগে ক্লাসে এসে টেবিলের ওপর বেলি ফুলের মালা রেখে যেত। প্রথম আমি ফেলে দিতাম। আস্তে আস্তে ভালো লাগতে শুরু করলো বেলি ফুলকে। আমি আগে থেকেই জানতাম মালাটা মিথি রাখে। মিথিও জানে যে আমি জানি। আস্তে আস্তে ব্যাপারটা পুরো কলেজে ছড়িয়ে গেল। কানা ঘুষা শুরু হলো, কিন্তু ফুলের মালা রাখতে ভুলতো না মেয়েটা। তবে কখনো আমার সামনে এসে কথা বলেনি, আমিও বলার প্রয়োজন মনে করিনি। তারপর একদিন মেয়েটা খুব অস্বাভাবিক একটা কাজ করে বসলো। ভরা কলেজের মাঠে প্রপোজ করে দিল আমায়। আর আমি সেই দিনই জানতে পেরেছিলাম আমার ভাইয়ের কাহিনী। ভীষণ রেগেছিলাম। সেই রাগ আর মিথি প্রপোজ করা, দুটোর রাগ মিশিয়ে পরপর 2টো চর বসিয়ে দিই মিথির গালে। মেয়েটা গালে হাত দিয়ে লাল লাল চোখ জোড়া দিয়ে আমার দিকে তাকিয়ে শুধু বলেছিল, আর কখনো আসবো না আপনার সামনে। থামে সাদি। ছোঁয়া এক দৃষ্টিতে তাকিয়ে আছে সাদির দিকে। সাদির চোখে পানি। কাঁদছে সাদি ওই মেয়েটার জন্য। ছোঁয়ার হাতটা আরো একটু শক্ত করে মুঠো করে ধরে সাদি। ভালো লাগা, ভালোবাসাটা ভেতর থেকে আসে,
চাইলে জোর করে আমি ভালো লাগাতে পারি না। মিথিকে আমার ভালো লাগতো, এটা আমি অস্বীকার করব না, কিন্তু ভালোবাসতে পারিনি। এখন কোথায় মিথি? ছোঁয়া ধরে আসা গলায় বলে। সাদি চোখ বন্ধ করে বলে, নেই। অস্পষ্ট স্বরে বলে সাদি। চমকে ওঠে ছোঁয়া। নেই মানে? বিচলিত হয়ে বলে ছোঁয়া। সাদি হাতের উল্টো পিঠে চোখ মুছে নেয়। অন্য এক সময় বলবো, আজকে আমার আর তোমার দিন, চাইছি না মুড অফ করতে। সাদি মুচকি হেসে বলে। ছোঁয়া আর কিছুই বলে না, চুপচাপ মাটির দিকে তাকিয়ে থাকে। সাদির ফোন বেজে ওঠে। পকেট থেকে ফোন বের করে দেখে ইভার কল। কত দূর? সাদি রিসিভ করেই জিজ্ঞেস করে, ভাই রে ভাই, এত এত সাজানো যায়? বাই দা ওয়ে, বাসর ঘরও সাজাবো নাকি? রোমান্স করবি নাকি? অবশ্য তা আগেই করে নিয়েছিস। সারা বিভা, আমাদের এখনো বাসর হয়নি। সাদি ছোঁয়ার দিকে তাকিয়ে নরম গলায় বলে। ছোঁয়া বড় বড় চোখ করে তাকায় সাদির দিকে। বলিস কি, তুই আমিষ হসনি? ইভা অবাক হয়ে বলে, রাখ তুই, আসছি আমরা। পরি বাবার কাছে যাওয়ার জন্য কান্না শুরু করে দিয়েছে। কিছুতেই থাকবেন এখানে। সিমি উপর হয়ে শুয়ে আছে পরীর কান্না দেখে, কিন্তু বলছে না, যেন ও পরীর কান্না শুনতেই পাচ্ছে না। কাঁদতে কাঁদতে হিচকি উঠে গেছে পরীর। এখন আর কান্না আসছে না, শুধু ফুপিয়েই যাচ্ছে। একটু কাঁদলেই পরীর জ্বর চলে আসে। আর আজ সেখানে অনেকক্ষণ যাবৎ কান্না করেই যাচ্ছে। অবশেষে সিমির ফোনটা বেজে ওঠে। ফোনটা চার্জে বসানো ছিল। রিংটোন পরীর কানে আসতেই পরীর মুখে হাসি ফুটে ওঠে। তাড়াহুড়ো করে ফোনটা, বাবা আমাকে নিয়ে যাও, ফুপিয়ে বলে ওঠে পরী। সিফাতের বুকের ভেতর ধক করে ওঠে। মেয়ের কণ্ঠ শুনেই বুঝে গেছে মেয়েটা অনেকক্ষণ যাবৎ কান্না করেছে। কান্না কেন করছো মামুনি? শান্ত গলায় বলে সিফাত। তো কাঁদবো না, আমি তোমাকে ছাড়া থাকতে পারি না। চেঁচিয়ে বলে ওঠে পরী। সিমি হকচকিয়ে উঠে বসে। পরীর কানে ফোন দেখে বুঝতে বাকি নেই পরী সিফাতের সাথে কথা বলেছে। বুক ভরে শ্বাস নেয় সিমি। মা, আস্তে কথা বলো। সিফাত বলে, মা কে কল করেছে? সিমি জিজ্ঞেস করে। পরী কান্না ভেজা চোখে তাকায় সিমির দিকে। সিমি পরীর চোখের পানি মুছে দেয় আলতো করে। তারপর ঘাড় অবধি পড়া চুলগুলোকে হাত দিয়ে একটু ঠিক করে দেওয়ার চেষ্টা করে। বাবা কল দিছে। পরী বলে। সিমি পরীর হাত থেকে ফোনটা নেয়। তারপর পরীকে বুকে জড়িয়ে নেয়। হ্যালো। চোখ দুটো বন্ধ করে বলে সিমি। পরী, কাঁদছো কেন? শক্ত গলায় বলে সিফাত। কাঁদবে না, বশ করে নিয়েছেন তো। সিমি তাচ্ছিল্য হেসে বলে। সিফাত মুচকি হাসে। তোমাকে কেন বশ করতে পারছি না বলো তো? আর কখনো কল করবেন না আপনি। সিমি চোয়াল শক্ত করে বলে। এতদিন তো কল করিনি, এখন কেন করি? কারণ আমার মেয়েটা তোমার কাছে। আবারও আমার মেয়েকে আমার কাছে ফিরিয়ে দাও, আমি কল করব না। সিফাতের কথা শুনে মনটা ভেঙে চুড়ে যায় সিমির। সত্যি সিফাতের মনে একটু ভালোবাসা নেই সিমির জন্য। থাকলে এমনটা বলতোই না। অথচ সিমি এতক্ষণ কত কিছুই না ভেবেছে। নিজের ভাবনাই নিজেরই রাগ হয় সিমির। রেগে যাচ্ছেন কেন ম্যাডাম? এখনো তো রেগে যাওয়ার মতো কিছুই বলিনি। আমার মেয়েকে ফেরত চাই আমার। চোয়াল শক্ত করে বলে সিফাত। মেয়ে আপনার একার না। সিমি দাঁতে দাঁত চেপে বলে। সিফাত খিলখিল করে হেসে ওঠে। চমকে যায় সিমি। পাগলের মতো হাসছে কেন লোকটা? তো মেয়ে নিয়ে চলে এসো। হাসি থামিয়ে বলে সিফাত। ইডিয়েট। দাঁত কটমট করে বলে সিমি। ডিভোর্স কিন্তু এখনো আমাদের হয়নি। সিফাত খুব শীতল গলায় বলে। চমকে ওঠে সিমি। কিছু বলতে যাবে, সাথে সাথে সিফাত কল কেটে দেয়। বাড়ির ভেতরে পা রাখতেই চমকে ওঠে ছোঁয়া। পুরো বাড়িটা ঘুটঘুটে অন্ধকার। আর সাদিটাও পেছন থেকে উধাও। কোথায় গেল? একটু একটু ভয় করছে ছোঁয়ার। রাত প্রায় 12টা ছুঁই, হয়তো 12টা বেজেও গেছে। এত সময় বাড়ির সামনে বাগানে ছোঁয়াকে নিয়ে বসেছিল সাদি। ছোঁয়াও কারণ জিজ্ঞেস করেনি। তারপর হঠাৎ ঘুড়ি দেখে উঠে দাঁড়ায় আর ছোঁয়ার হাত ধরে দাঁড় করিয়ে চলো বলেই সরাসরি রুমে নিয়ে আসে। আর এখন তার খবরই নেই। ছোঁয়া শুকনো ঢোক গিলে।
সাধু আপনি কই গেলেন? কাপা কাপা গলায় ডাকে ছোঁয়া, কিন্তু কোনো শব্দ নেই। অন্ধকারে পাও বাড়াতে পারছে না। চোখ বন্ধ করে জোরে শ্বাস টানছে ছোঁয়া। হঠাৎ লাইট জ্বলে ওঠে, হকচকিয়ে যায় ছোঁয়া। বুকে থুথু দিয়ে রুমের দিকে তাকায়। পুরো রুমটা বেলুন আর মোমবাতি দিয়ে সাজানো, আর ছোঁয়ার ঠিক সামনে সুন্দর একটা কেক। অবাক হয়ে যায় ছোঁয়া, এসব কিসের জন্য বুঝতে পারছে না। শুধু চারপাশে তাকিয়ে তাকিয়ে দেখছে ছোঁয়া। প্রতিটা বেলুনে বেলুনে হ্যাপি বার্থডে ছোঁয়া লেখা। দুই গালে হাত দিয়ে মুচকি হাসে ছোঁয়া। হ্যাপি বার্থডে কলিজা। সাদি হাতে একগুচ্ছ লাল গোলাপ নিয়ে ছোঁয়ার সামনে দাঁড়িয়ে বলে। ছোঁয়া ফুলগুলো হাতে নিয়ে শক্ত করে জড়িয়ে ধরে সাদিকে। সাদিও দুই হাতে আগলে নেয় ছোঁয়াকে। থ্যাংক ইউ সো মাচ। ছোঁয়া খুশি হয়ে বলে, আমরাই তো। সাদি ছোঁয়াকে ছাড়িয়ে ছোঁয়ার দুই গালে হাত দেয়। আজকে এই বাড়িতে চলে যেতাম তোমাকে সারপ্রাইজ দিতে, কিন্তু তুমি চলে এসে আমাকে সারপ্রাইজ দিতে। ছোঁয়ার কপালে কপাল ঠেকেই বলে সাদি। ছোঁয়া মুচকি হেসে চোখ বন্ধ করে ফেলে। ড্রেস পাল্টে এসো, আমার বন্ধুরা ওয়েট করছে। ছোঁয়ার কপালে চুমু দিয়ে বলে সাদি, তারপর ছেড়ে দেয়। ছোঁয়া খাটের উপর থেকে নিজের কেনা ড্রেসটা নিয়ে ওয়াশরুমে ঢুকতে যায়। সাদি হাত টেনে ধরে। ভ্রুকুচকে সাদির দিকে তাকায় ছোঁয়া। কি হলো? এটা পড়ো না। সাদি মাথা চুলকে বলে। ছোঁয়ার শান্তশিষ্ট মুখটা হঠাৎ রাগে আগুন হয়ে যায়। কেন? তাতে দাঁত চেপে বলে, ওরা চলে গেলে পড়ো না, শুধু আমি দেখবো। ওদের দেখাতে চাই না বউয়ের হটনেস। সাদি ছোঁয়ার গাল টেনে নিয়ে মুচকি হেসে বলে। ছোঁয়া ভেঙচি কাটে। সাদি কভার থেকে একটা প্যাকেট এনে ছোঁয়ার হাতে ধরিয়ে দেয়। চোখের ইশারায় ছোঁয়াকে যেতে বলে। ছোঁয়া আবারও সাদিকে ভেঙচি কেটে চলে যায়। 10 মিনিটই পরে ছোঁয়া বেরিয়ে আসে। পরনে কালো গাউন, সাদিও কালো শার্ট পরেছে। ছোঁয়া বেরোনোর পর দেখতে পায় রুমে দুজন ছেলে আর ইভা কেক সাজাচ্ছে। ছোঁয়া মুচকি হেসে এগিয়ে যায়। সাদি ছোঁয়াকে ছেলে দুজনের সাথে পরিচয় করিয়ে দেয়। তারপর সবাই মিলে ঘিরে দাঁড়ায় ওদের। ছোঁয়া কেক কেটে সাদিকে প্রথমে খাইয়ে দেয়। সাদিও খাইয়ে দেয়। তারপর সবাইকেই খাইয়ে দেয়। এইটুকু সময় ছেলে দুটো রাকিব আর কবিরের সাথে বোন পাতিয়ে ফেলেছে ছোঁয়া। তারপর সবাই মিলে কেক খাওয়া শেষ করে ডাইনিংয়ে চলে যায়। বিরিয়ানি অর্ডার করা হয়েছিল। কবির, রাকিব আর সাদি বিরিয়ানি খাচ্ছে। ইভা ছোঁয়া নিয়ে রুমে চলে গেছে আর দরজাটাও বন্ধ করে দিয়েছে। ওদের খাওয়া শেষ হতেই ইভা বেরিয়ে আসে, কিন্তু ছোঁয়া আসে না। আমার বউকে কোথায় রেখে আসলি? সাদি টিস্যু দিয়ে হাত মুছতে মুছতে বলে। একটু পরেই দেখতে পাবি, আমরা এখন যাচ্ছি। চল চল তোরা। ইভা ওদের তাড়া দিয়ে বলে। সাদির সন্দেহ হয় কি একটা গন্ডগোল পাকিয়েছে এরা, কিন্তু কি গন্ডগোল এটাই তো বুঝতে পারছে না। অবশেষে চলে যায় ওরা। ইভা সাদিকে চোখ টিপ দেয়। সাদির টেনশন আরও বেড়ে যায়। কি হতে চলেছে? দরজাটা বন্ধ করে দিয়ে এক দৌড়ে রুম থেকে চলে যায় ওরা। দরজা খুলতে চোখ দুটো বড় বড় হয়ে যায় সাদির। এগোনোর কথা ভুলে গেছে। এটা কি দেখছে? পরীকে কিছুতেই থামাতে পারছেন না সিমি আর নাজমা বেগম। বাবার কাছে যে যাবেই যাবে সে। শরীরে ধপধপ করছে জ্বর, তবুও সে শান্ত হচ্ছে না, ছটফট করছে। সিমি জবাবটি জড়িয়ে ধরে আছে। সিমির থেকে ছোটার চেষ্টা করছে পরী। নাজমা বেগম হতাশ হয়, মেয়ের মুখের দিকে তাকায়। এভাবে কি করে রাখবে তুমি এই মেয়েকে? ও তোর কাছে থাকবে না, ওকে নিয়ে যেতে বল সিমি। নাজমা বেগম হতাশ গলায় বলে। সিমি মায়ের কথা শুনে আরও একটু চেপে ধরে পরীকে। আমি ওকে যেতে দেব না মা, ও আমার মেয়ে, আমার পরী। পরীর মাথায় পরপর কয়েকটা চুমু দিয়ে বলে সিমি। রেগে যায় নাজমা বেগম। এসব ডং ছাড় তুই। আমি হিমুর বাবার সাথে কথা বলে নিয়েছি, সামনের সপ্তাহে তোদের বিয়ে দিয়ে দেব। এই মেয়েকে দিয়ে দিবি তুই। বিয়ের পর তোরও মেয়ে হবে, সেই মেয়ে তোকে ভালোবাসবে। এই বাচ্চা তোকে ভালোবাসে না। সিমির মাথায় হাত বুলিয়ে বলেন তিনি। সিমি রেগে যায়। বারবার কেন ওকে দেওয়ার কথা বলছো? রেগে চেঁচিয়ে বলে সিমি। পরী কেঁপে ওঠে। জ্বরে হুঁশ নেই। সিমি বুকের সাথে মিশিয়ে নেয় তাকে। আমার মেয়ের জ্বর হয়েছে, ডাক্তার না দেখে ভুলভাল কথা বলছো। তাতে দাঁত চেপে ফিসফিস করে বলে সিমি। ডাক্তার ডাকবই তো, মানুষ আমরা, ওর বাবার মতো পশু না। ওই ছেলেটাকেও কল করে দিয়েছি,
একটু পরে এসে নিয়ে যাবে এই মেয়ে, সাথে উকিল নিয়ে আসবে, যাতে তুই কখনোই আর এই মেয়ের দাবি নিয়ে যেতে না পারিস। বলেই হনহনিয়ে চলে যায় নাজমা বেগম। সিমির দু চোখ বেয়ে টপ টপ পানি পড়তে থাকে। নিয়ে যাবে পরীকে, সিমিকে নিয়ে বাঁচবে, উকিলও নিয়ে আসবে। রাত 12টা। এত রাতেও যে সিফাত আসবে এটা নিশ্চিত তিনি। এখানে থাকা যাবে না, কিছুতেই পরীকে থাকতে দেবে না সিমি। পরীকে বিছানায় শুইয়ে দিয়ে চোখের পানি মুছে চুলগুলো হাত খোপা করে দেয়। তারপর পরীর কপালে হাত দিয়ে জ্বর চেক করে। অসম্ভব গরম গা, এখনই ডাক্তার দেখাতে হবে বাবুটাকে। সিমি লম্বা দম নিয়ে উঠে দাঁড়ায়। হনহনি আলমারির কাছে গিয়ে আলমারি খুলে, তাতে কিছু টাকা আছে, টিউশনি করে জমিয়েছিল সিমি। টাকাগুলো কোমরে গুজে নেয়। তারপর ভালো করে ওড়না গায়ে জড়িয়ে নিয়ে ঘুমন্ত পরীকে কোলে তুলে নেয় সিমি। দরজার দিকে এক পলক তাকিয়ে বেলকনির দরজাটা খুলে বের হয়। এখন এই রিলিং ডিঙাবে কিভাবে? পরীকে আমার কাছে দিয়ে তুমি নেমে আসো। কারো ফিসফিস করে কথা বলা শুনে ভয় পেয়ে যায় সিমি। চমকে সেদিকে তাকায়। সিফাত হাত বাড়িয়ে দাঁড়িয়ে আছে। ভ্রু কুচকে ফেলে সিমি। আরে পরে দেখো আমাকে, আপাতত নেমে এসো। তাড়া দিয়ে বলে সিফাত। সিমি পরীর কপালে চুমু দিয়ে সিফাতের দিকে এগিয়ে দেয়। সিফাত কোলে নেয় পরীকে, তারপর সিমির দিকে আরেক হাত বাড়িয়ে দেয়। হাত ধরে নেমে এসো। সিমি সিফাতের হাত না ধরেই নেমে পড়ে। সিফাত হাত কুটিয়ে নিয়ে মুচকি হাসে। তেজ আর কমবে না, বিড়বিড় করে বলে সিফাত। আপনি এখানে কেন এসেছেন? সিমি রাগে গিচকিচ করতে করতে বলে, ওই পাশে গাড়ি করে রেখে এসেছি, তালা দেয়নি। যদি চুরি টুরি হয়ে যায় আগে গাড়িতে পৌঁছাই, তারপর বলবো। বলে টুক করে সিমির হাতটা মুঠো করে ধরে। সিমি ছাড়িয়ে নেওয়ার জন্য মুচড়ি খুঁড়তে থাকে। আস্তে আস্তে মোচার মুচড়ি করো, না হলে যে আমার মেয়ের ঘুম ভেঙে যাবে। সিমির কানে ফিসফিস করে বলে সিফাত। সিমি স্তব্ধ হয়ে যায়। একদম একদম স্ট্যাচুর মতো হাঁটতে থাকে। টিপ টিপ করছে। আজকে সব ভুল বোঝাবুঝি কুপিয়ে হত্যা করে ফেলবো সিমি, তারপর পরীর জন্য ভাই আনার ব্যবস্থা করব। সিফাত সিমিকে চোখ টিপ দিয়ে বলে। কান দুটো হিস করে ওঠে সিমির। কাল দুটো টমেটোর মতো লাল হয়ে গেছে। হলো কি লোকটার আজকে? পাগল টাগল হয়ে গেল নাকি? আপনি কে আফা? চিনতেছি না আপনারে। আমার রুমে আইলেন কেমনে? আমি ডরাই অসেনা আফাগু দেখলে। সাদি শুকনো ঢকিলে বলে। ছোঁয়ার রেগে যাওয়ার কথা ছিল, কিন্তু রাগে না, মুচকি হেসে মডেলদের মতো এগিয়ে আসতে থাকে সাদির দিকে। ছোঁয়াকে দেখে সাদির গলা শুকিয়ে আসছে। শর্ট ফ্রকের 16 বছরের কিশোরীকে প্রাপ্ত বয়স্ক বউ মনে হচ্ছে। হাঁটার স্টাইল দেখে কে বলবে এই মেয়ে বাচ্চা? মুখে কোনো মেকআপ নেই, কিন্তু ঠোঁটে গাঢ় লাল লিপস্টিক। কোমর অবধি চুলগুলো পিছিয়ে কাঠি দিয়ে আটকে দিয়েছে। গোলুমোলু গায়ে ড্রেসটা পারফেক্ট হয়েছে। মনে হয় ড্রেসটা ছোঁয়ার জন্যই তৈরি হয়েছে। কেমন সাজিয়েছে রুমটা? ছোঁয়া সাদির কাছে না গিয়ে খাটের কোনায় দাঁড়িয়ে বিছানার উপরে রাখা টকটকে লাল গোলাপটা সাদির দিকে ছুঁড়ে মেরে মিষ্টি করে হেসে বলে, ব্যাস আজকে সাদিকে কেউ বাঁচাতে পারবে না। থপ করে কাছ ধরে ফুলটার দিকে তাকিয়ে ভাবছে সাদি, আজকে কি তাহলে বাসরটা সেরেই ফেলবে? বেশি কি দ্রুত হয়ে যাবে? কিন্তু বিয়ে তো অনেকদিন হয়ে গেছে, এবার অবশ্যই বাসরটা সারতে হবে। ওই সাধু বেবি বলো না। ধরফড়িয়ে উঠে সাদি, বড় বড় চোখ করে তাকায় ছোঁয়ার দিকে। এই মেয়ে আজকে খুনই করে ফেলবে সাদিকে। কিন্তু নিরীহ সাদি যদি এত তাড়াতাড়ি প্রাণ হারাতে না চায়। বলবি তুই? ছোঁয়া রেগে বলে। শুকনো ঢোক গিলে বলে সাদি, আপনি থেকে তুমি, তুমি থেকে তুই। এবার উত্তর না দিয়ে তুই থেকে যে কিসে নেমে যাবে আল্লাহ মালুম। খুব সুন্দর। বোকা বোকা হাসি দিয়ে বলে সাদি। ছোঁয়াও বাঁকা হাসে। বলেন তো কয়টা গোলাপ আছে পুরো রুমটাতে? সাদির দিকে এক পা এগিয়ে বলে ছোঁয়া। সাদির হাসি মুখ কালো হয়ে গেছে। অনেকগুলো গোলাপ, পুরো রুমটা গোলাপ দিয়ে সাজানো। তো সাদি কি করে জানবে কতগুলো গোলাপ? কি বলতে পারবেন না? ছোঁয়া সাদির গলা জড়িয়ে আদুরে ভঙ্গিতে বলে। সাদি চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছে। খানিকটা বিরক্ত হয় ছোঁয়া। গলা থেকে হাত সরিয়ে সাদির হাত দুটো নিজের পিঠে রাখে। সাদি চোখ খুলে মুচকি হাসে। ছোঁয়া মুখ বাঁকায়।
বলেন কয়টা গোলাপ আছে? কপালে 3টে ভাঁজ ফেলে বলে ছোঁয়া। এত গোলাপ এখানে কি করে বলবো? সাদি ছোঁয়ার নাক টেনে বলে। সাথে সাথে ছোঁয়া সাদির থেকে সরে যায় এক ছটকায়। রেগে আগুন হয়ে গেছে। সাদি হন্তদন্ত হয়ে যায়। কি হলো বুঝতে পারল না। ইভা আপু পই পই করে বলে গেছে, আপনি যদি এখানে কতগুলো গোলাপ আছে বলতে পারেন তাহলে বুঝে নিতে আপনি আমায় ভালোবাসেন না, একটুও ভালোবাসেন না আমায় আপনি। কি হলো বুঝতে পারল না। ছোঁয়া 2 হাত বুকে গুজে গাল ফুলিয়ে জোরে জোরে শ্বাস টানতে থাকে। সাদি মনে মনে কয়েকটা গালি দেয় ইভাকে। হাতের কাছে পেলে টেনে 2টো থাপ্পড় মারত। এতক্ষণে বুঝতে পারলো দাঁত কেলানোর কারণ। আস্ত একটা বড়দের হাঁটি ওই মেয়েটা। এখন সাদি করবেটা কি করে এই অভিমানীকে বোঝাবে ইভা টপ দিয়েছে? সাদি বুকে হাত দিয়ে জোরে শ্বাস টেনে ছোঁয়ার দিকে এগিয়ে যায়। পরপর 2টো ঢোক গিলে ছোঁয়াকে পেছন থেকে জড়িয়ে ধরে। ছোঁয়া অগ্নি দৃষ্টিতে ঘাড় উঁচু করে তাকায় সাদির দিকে। সাথে সাথে সাদি নাকের উপর ছুঁ খেয়ে বসে। ইভা ভুল বলেছে তোমায়। সাদি ছোঁয়ার কাঁধে মাথা গুজে বলে। ছোঁয়া চোখ মুখ খিচে বন্ধ করে বলে, অনেক মেয়েকে এইভাবে দেখেছি, ট্রাস্ট মি, কখনো তাকাতে ইচ্ছে হয়নি, কিন্তু আজকে নজর সরাতে ইচ্ছে করছে না, মন চাইছে গিলে খেয়ে ফেলি। ছোঁয়ার কানের কাছে ঠোঁট নিয়ে ফিসফিস করে বলে সাদি। জমে যায় ছোঁয়া। এই অনুভূতির সাথে পরিচিত নয় ছোঁয়া। এ কেমন অনুভূতি? ভালোও লাগবে আবার অন্যরকমও লাগছে। তোমার জন্য আরো একটা সারপ্রাইজ আছে জান, বলে সাদি পাজা করে কোলে তুলে নেয় ছোঁয়াকে। 2 তলা একটা বাড়ির সামনে এনে গাড়ি দাঁড় করায় সিফাত। সিমি পরীর গালের সাথে গাল ঠেকিয়ে চোখ বন্ধ করেছিল। গাড়ি থামতে পিট পিট করে চোখ খুলে গাড়ির কাঁচটা নামিয়ে দেয় সিফাত। বাড়ির দিকে তাকাতেই ভ্রু কুচকে যায় সিমির। এখন তোদের হাসপাতালে যাওয়া উচিত, তা না করে এই বাড়ির সামনে কেন নিয়ে এসেছে সিফাত? রাগ হয় সিমির। ছোঁয়া শক্ত করে ফেলে, এখানে কেন আনলেন? সিমি দাঁতে দাঁত চেপে বলে, এখানেই আছে সব সমস্যার সমাধান। চোখ বন্ধ করে জোরে শ্বাস টেনে বলে সিফাত, আমি সমস্যা সমাধান করতে আসিনি, মেয়েকে চিকিৎসা করাতে এসেছি। আমার মেয়েটা জ্বরে বেহুশ। সিমি চিৎকার করে বলে। ঘুমন্ত পরী কেঁপে ওঠে। তুমি বোধহয় খেয়াল করনি, পরীর জ্বর কিন্তু কমে গেছে। সিফাত আলতো হেসে বলে। সিমি থতমত খেয়ে যায়। পরীর কপালে হাত দেয়। সত্যি জ্বর কমে গেছে, কিন্তু কি করে? চোখ নামিয়ে নেয় সিমি। পরী এমনই, ঔষধ খাওয়াতে হয় না ওকে তেমন একটা। সিমি উত্তরে কিছু বলে না, চুপ করে থাকে। আচ্ছা সিমি, কখনো তো আমায় জিজ্ঞেস করলে না আমি কি করে পরীকে হাসপাতাল থেকে নিয়ে এলাম? কি করে জানলাম তোমার ডেলিভারি ওই দিনই হচ্ছে? জানতে পারলাম কি করে এটাই আমাদের ছোট্ট পরী এত এত বাচ্চার মধ্যে? খুব শান্ত গলায় বলে সিফাত। সিমি চমকে ওঠে। কেন পুরনো কথা উঠছে? কেন এসব বলছে সিফাত? চোখ দুটো ভিজে ওঠে সিমির। পরীকে আমি চুরি করে আনিনি। হাসপাতাল থেকে 5 মিনিট হাঁটলে যে রেস্টুরেন্ট আছে সেখানে আমার হাতে পরীকে তুলে দেওয়া হয়েছে। আর বলা হয়েছিল পরীকে আমি না নিয়ে গেলে ওর স্থান হবে অনাথ আশ্রয়ে। 2 হাত বুকে গুজে একদমে বলে সিফাত। সিমি বিস্ময়কর চোখে তাকিয়ে থাকে সিফাতের দিকে। কি বলছে এসব? সিফাত যে মিথ্যে বলছে এটা শিওর সিমি, তাই অনুমতি হচ্ছে না, বরং রাগ হচ্ছে। আমি মিথ্যে বলছি এটাই ভাবছো? এতটা অবিশ্বাস? তা ছিল হাসে সিফাত। জানো তো সিমি, যদি আমার মেয়েকে নিয়ে টানাটানি না লাগতো তাহলে কখনোই আমি প্রুফ দিতাম না। কেন বলো তো? থাক, সেটা তোমার জানতে হবে না। বুক ভরে শ্বাস নেয় সিফাত। তারপর সিমির দিকে তাকায়। প্রুফ দেবো আজকে আমি, চলো আমার সাথে। সিমি মাথা নিচু করে চুপচাপ বসে আছে। সিফাত আসলে কি করতে চাইছে সেটাই বোঝার চেষ্টা করছে। তবে সিফাত যাই করুক না কেন, সিমির তাতে কোনো ইন্টারেস্ট নেই। যা খুশি করুক, নিজের জায়গায় শক্ত সিমি। সিদ্ধান্তে নড়চড় করবে না, আত্মসম্মানটা সবার আগে। কোনো প্রুফ বা কোনো কিছুই সিমিকে টলাতে পারবে না। গাড়ির দরজা খুলে বেরিয়ে যায় সিফাত। সিমির পাশে এসে দরজা খুলে দিয়ে সিমির কোল থেকে পরীকে টেনে নিয়ে যায়। সিমি শক্ত চোখে তাকায় সিফাতের দিকে। খুব যত্ন করে মেয়ের কপালে চুমু খায় সিফাত। তারপর সিমির বাঁ হাতটা ধরে নামতে সাহায্য করে। আত্মসম্মান,
তাই না? ভালোবাসার ক্ষেত্রে না আত্মসম্মান টিকে না। একটুখানি আত্মসম্মান বিসর্জন দিয়ে যদি ভালোবাসার মানুষটি সারা জীবন পাশে পাওয়া যায়, তাহলে এটা দোষের নয়। আর আত্মসম্মান ধরে রেখে ভালোবাসার মানুষটিকে হারিয়ে সারা জীবন তার স্মৃতি মনে করে নীরবে কেঁদে যদি যেতে হয়, তাহলে তুমি করলেটা কি জীবনে? না পারলে নিজে ভালো থাকতে, আর না পারলেও তোমার আত্মসম্মান তোমায় ভালো রাখতে। টোটাল লসটা কিন্তু তোমারই হলো। দেখো, দুদিনের জীবন আমাদের, এই দুটো দিনই কেন কষ্টে কাটাবো? সিফাত সিমির হাত ধরে বাড়িটার দিকে নিয়ে যেতে যেতে বলে। সিমি অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে সিফাতের মুখের দিকে। এত শক্ত কথার মানে খুঁজে পাচ্ছে না সিমি, বা লোকটা জানলই বা কি করে সিমি আত্মসম্মানের কথা ভাবছে। এখানে 1305টা ফুল আছে। সিফাত ছোঁয়ার কোমর জড়িয়ে কাঁধে থুতনি ঠেকিয়ে ফিসফিস করে বলে, চোখ মুখ খিচে বন্ধ করে নেয় ছোঁয়া। লোকটার হলোটা কি? এত ঘেঁষাঘেঁষি করছে কেন? মনে মনে বিরক্ত হয় ছোঁয়া। এটা বলতে এত ঘেঁষাঘেঁষি করতে হবে কেন? জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে রিনরিনিয়ে বলে ছোঁয়া। সাদি ঠোঁট চিপে হাসি আটকায়। আরও একটু নিবিড়ভাবে জড়িয়ে নেয় ছোঁয়াকে, কাঁধ থেকে থুতনি সরিয়ে গলায় রাখে। সাথে সাথে ছোঁয়া দ্রুত গতিতে সাদির দিকে ঘুরে শক্ত করে জড়িয়ে ধরে সাদিকে। হাত পা কাঁপছে, চোখ খোলাও দায়ী হয়ে উঠেছে। সাদি ছোঁয়ার মাথায় হাত বুলিয়ে দেয়, আরেক হাত কোমরে। কি হলো? সাদি বলে। ছোঁয়া উত্তর দেয় না। এক হাত দিয়ে সাদির শার্টের দুটো বোতাম খুলে দেয় ধীরে সুস্থে। সাদির বুকের লোমগুলো বরাবরই ছোঁয়ার পছন্দ। অনেক ইচ্ছেও ছিল লোমগুলো ছুঁয়ে দিতে, কিন্তু সাহস হয়নি বা সুযোগও হয়নি। তাই আজকের সুযোগটা হাত ছাড়া করতে চাইছে না ছোঁয়া। সাদিও চুপচাপ ছোঁয়ার কারসাজি বোঝার চেষ্টা করছে। বোতাম খোলা শেষ হতেই ছোঁয়া নাক ডুবিয়ে জোরে জোরে শ্বাস টানে। মিষ্টি একটা ঘ্রাণ আসছে সাদির শরীর থেকে। কই, এই ঘ্রাণ তো ছোঁয়া আগে পায়নি, আর পাবি বা কি করে? কখনো এত কাছে আসাই হয়নি। বেশ খানিকটা সময় নিয়ে ঘ্রাণ নেই ছোঁয়া। তারপর পরপর কয়েকটা চুমু খায় বুকে। এখন তো চোখ খুলতেই ভুলে গেছে ছোঁয়া। কি করে তাকাবে লোকটার দিকে? লজ্জায় শেষ হয়ে যাবে। আবেগের বশে কি করে ফেললো এটা? সাদি দুই হাতে ছোঁয়ার মুখটা উঁচু করে তুলে চোখটা আরো একটু খিঁচে নেয় ছোঁয়া। সাদি ফু দেয় ছোঁয়ার মুখে। ছোঁয়া কপাল কুঁচকে ফেলে। সাদি মুচকে এসে ছোঁয়ার নাকে না ঘষে ওষ্ঠাদয় নিজের ওষ্ঠাদয় মিলিয়ে দেয়। থপ করে চোখ খুলে ফেলে ছোঁয়া। কি হচ্ছে বুঝতে কয়েক সেকেন্ড সময় লাগে। ছোটাছুটি করেও লাভ হয় না। হনুমানটা বাঘের মতন ধরে আছে। কয়েক মিনিট পরে সাদি ছাড়তে ছোঁয়া কয়েক হাত পিছিয়ে গিয়ে বুকে হাত দিয়ে জোরে জোরে শ্বাস নিতে থাকে। দমটাই বেরিয়ে যাচ্ছিল। এতক্ষণে শ্বাস আটকে ছিল কি করে ছোঁয়া এটাই ভাবছে। সাদি ছোঁয়ার মাথায় চাটি মারে। ইডিয়েট, কিসটাও করতে জানে না। ছোঁয়া লজ্জা শরম ভুলে কটমট চোখে তাকায় সাদির দিকে। সাদি ছোঁয়ার মতো করে ভেঙচি কাটে। চেঞ্জ করে আসো, এই ড্রেস পরার বয়স তোমার এখনো হয়নি। ফিডার কিনে দিতে হবে তোমায়, ইডিয়েট। সাদি শার্টের বোতাম লাগাতে লাগাতে রুম থেকে বেরিয়ে যায়। ছোঁয়ার এবার কান্না পাচ্ছে। এভাবে বলতে পারলো? একটা বার তো বলতে পারতো, ছোঁয়া তোমাকে দারুণ লাগছে, আমি পাগল হয়ে যাচ্ছি। বললে কি ভূমিকম্প হয়ে যেত নাকি? খারাপ লোক একটা। ছোঁয়া ড্রেস চেঞ্জ করবে না, একদমই না, বরং এখন শাড়ি পরবে। মোটামুটি আজকে আমি পাগল হয়ে যাচ্ছি কথাটা সাদির মুখ থেকে শুনেই ছাড়বে। শাড়িতে না বললে অন্য কিছু ট্রাই করবে। থেমে থাকার মেয়ে ছোঁয়া না। শেষমেশ না বললে চুল ছিঁড়বে সাদির। কালো সিল্কের পাতলা ছিলছিলের শাড়ির সাথে হাতাকাটা ব্লাউজ। চুলগুলো আধখোপা করে বেঁধেছে। ঠোঁটে টকঠকে লাল লিপস্টিক, চোখে মোটা করে কালো কাজল। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে ছোঁয়া। পারফেক্ট, বেশ লজ্জা লাগছে। সিনেমার হিরোইনরা এভাবে কি করে শুটিং করে কে জানে। ছোঁয়ার তো নিজের বরের সামনে যেতেই লজ্জা লাগছে। ইউটিউব দেখে একদম হিরোইনদের মতো করেই শাড়ি পরে নিয়েছে। ছোঁয়ার ভাবনার মাঝে খট করে দরজা খুলেছে। চোখ দুটো বন্ধ করে ফেলে ছোঁয়া। সাদি দরজা আটকে পেছনে ঘুরতে চোখ ছানা বড়া হয়ে যায়। এ কাকে দেখছে? এই মেয়ের হয়েছে কি আজ? সাদি চোখ বন্ধ করে জোরে জোরে দুটো শ্বাস টেনে হাতে থাকা খাবারের প্লেটটা খাটের পাশে থাকা টেবিলে রেখে দেয়। এসব কি পড়েছো? শুকনো ঢোকিলে জিজ্ঞেস করে সাদি। ছোঁয়া পিট করে চোখ খুলে আয়নার মধ্যেই তাকায় সাদির দিকে। ভালো লাগছে না আমায়? ছোঁয়া চোখ নামিয়ে রিনরিনিয়ে বলে। সাদি শক্ত, কিছু বলতে গিয়েও পারে না। সত্যি বলতে অসম্ভব লাগছে ছোঁয়াকে। সাদির চোখ ফেরানো দায়ী হয়ে গেছে। পাগল করেই সালে আমায়। বুকের বাঁ পাশে হাত দিয়ে নেশাতোর গলায় বলল সাদি। ছোঁয়া ঠোঁটের কোণে ফুটে ওঠে এক চিলতে হাসি।
আর সারা মুখ রক্তিম বর্ণ ধারণ করে। সাদি ধীর পায়ে এগিয়ে ছোঁয়ার পেছনে দাঁড়ায়, চোখ বন্ধ করে পরপর কয়েকটা শ্বাস নিয়ে নিজেকে শান্ত করে। খাবে না? ছোঁয়া মাথা নাড়ায়। সাদি ছোঁয়ার বাঁ হাতটা নিজের মুঠোই পুড়ে নেয়। ছোঁয়া মিষ্টি করে হাসে সাদির অগোচরে। ছোঁয়াকে খাটে বসিয়ে দেয় সাদি, নিজেও পাশে বসে পড়ে। খাবারের প্লেট হাতে নিয়ে ছোঁয়ার মুখে খাবার তুলে দেয়। ছোঁয়া কোনো রকম বায়না ছাড়া খেয়ে নেয়। খাওয়া শেষে সাদি হাত ধুয়ে প্লেট রেখে আসে। ছোঁয়া ঘাপটি মেরে বসে আছে, এরপর কি হবে? সাদি ছোঁয়ার পাশে এসে বসে। ছোঁয়া এক পলক সাদির দিকে তাকিয়ে চোখ নামিয়ে নেয়। আমি তোমাকে খুব ভালোবাসি ছোঁয়া। চমকে ওঠে সাদি, বড় বড় চোখ করে তাকায় সাদির দিকে। এই প্রথমবার সাদি ছোঁয়ার নাম বলল। বুকের মধ্যে ঝড় বয়ে যাচ্ছে। 5টা শব্দ শুনে কান জুড়িয়ে গেছে। আবেগ প্রবণ হয়ে ছোঁয়া ঝাঁপিয়ে পড়ে সাদির বুকে। সাদিও 2 হাতে আগলে নেয় ছোঁয়াকে। আমিও আপনাকে খুব ভালোবাসি। ছোঁয়া সাদির বুকে নাক ঘষে বলে, শুধু মুখে বললে হবে, ভালোবেসেও তো দেখাতে হবে, তাই না? ছোঁয়ার কানে ফিসফিস করে বলে সাদি। অনেকদিন পরে হিমুর মুখোমুখি দাঁড়িয়ে আছে সিমি। হিমুকে চেনাই যাচ্ছে না। দাড়িগুলো বড় বড় হয়ে গেছে, চুলগুলো বাবরির মতন হয়ে গেছে, চোখ দুটো শুকিয়ে গেছে, ফর্সা মানুষ কালো হয়ে গেছে। এক দৃষ্টিতে হিমু সিমির দিকে তাকিয়ে আছে। সিমিও পলকহীন ভাবেই তাকিয়ে আছে। হিমু, কেন তুমি সেদিন ছোট্ট পরীকে আমার হাতে তুলে দিয়েছিলে? সিফাত ওদের দুজনের মাঝখানে দাঁড়িয়ে হিমুর দিকে তাকিয়ে প্রশ্ন করে। হিমু মাথা নিচু করে ফেলে, চোখ দুটো ছলো ছলো করছে ছেলেটা। সিমি শক্ত চোখে তাকিয়ে আছে। বলো হিমু। সিফাত শান্ত গলায় আবারও বলে, সিমির জন্য। বুক ভরে শ্বাস টেনে বলে সিমু। সিমি ভ্রুকুচকে তাকায় হিমুর দিকে। সিফাত আচ্ছিল্য হাসে। আপনি ছিলেন না, সিমি একা একা পারতো না বাচ্চাটাকে বড় করতে। আর তাছাড়া বাবুটা থাকলে সিমি কখনোই আমাকে মেনে নিতে পারতো না। হিমুর গলা ধরে আসছে। সিমি বড় বড় চোখ করে তাকায় হিমুর দিকে। হিমু সিফাতকে ডিঙিয়ে সিমির মুখোমুখি দাঁড়ায়। সবকিছু ঠিকঠাক ছিল সিমি, কিন্তু বিশ্বাস করো, সিফাতের সাথে তোমাকে সহ্য করতে পারতাম না। আমি মনে মনে সবসময় প্রে করতাম যাতে তোমরা আলাদা হয়ে যাও, তোমাদের ঝামেলা হোক। থামে হিমু। সিমি হাত দুটো মুষ্টিবদ্ধ করে নেয়। সিফাত সন্দেহ করতো তোমাকে আর আমাকে। আমি এটা বুঝতে পারতাম, তাই একটু বেশি মিশতাম তোমার সাথে। সিফাতের সন্দেহ বাড়তে থাকে, আর তোমাদের দূরত্ব, তোমাদের ধৈর্য কম, ইগো বেশি, কেউ কারো কাছে ছোট হতে চাও না। সিফাত যদি কখনো তোমার জিজ্ঞেস করতো, সিমি তুমি কেন হিমুর সাথে বেশি মিশো, সিফাত এটা না করো তোমাকে জেলাসি করানোর জন্য অন্য মেয়ের সাথে মিশতে শুরু করলো। সন্দেহ ভুল বোঝাবুঝি বাড়তে থাকে, একটা পর্যায়ে ডিভোর্স পেপার। খুব ভালো লাগছিল আমার, কিন্তু যখন জানতে পারলাম তুমি প্রেগনেন্ট, আকাশ ভেঙে পড়েছিল মাথায়। জানো সিমি, সিফা তো আমাকে বিশ্বাস করে তোমার খবর জানতে চাইতো আমার থেকে, আর আমিও ওকে বলতাম কয়েকদিন পরে বিয়ে করে নিচ্ছি আমরা। থপ করে বসে পড়ে সিমি। শূন্য লাগছে চারপাশ। এটা কি হচ্ছে? আমি পাচ্ছিলাম না তোমাকে অন্য কারোর সাথে সহ্য করতে, পাগল হয়ে যাচ্ছিলাম, বুঝতেই পারিনি। জোর করে কারো মন জোর করা যায় না। হিমু হু হু করে কেঁদে ওঠে। সিমির পাশে হাঁটু মুড়ে বসে পড়ে। কেন হইলে আমার জীবনে, কেন পাল্টে দিলে জীবনটা? আমি মরে যাচ্ছি সিমি, কখনো কোনো কিছুতে জোর করিনি তোমায়, কারণ আমি বিশ্বাস করতাম দিন শেষে তুমি আমারই হবে, কিন্তু হলে না। কেন হলে না? হিমু 2 হাতে ঝাঁকড়া চুলগুলো খামচে ধরে। সিমি এখনো চোখ বন্ধ করে বসে আছে। কি হয়ে গেল এটা? যে মানুষটাকে চোখ বন্ধ করে বিশ্বাস করত, সে মানুষটা এইভাবে ঠকালো, কি করে পারলো? তোমার হিমু সব সময় তোমার খবর দিত আমায়। আমি মিথ্যে বলিনি সিমি। মা অসুস্থ ছিল, ভাই দেশ ছাড়লো, তনু মায়ের কথা শুনতো না। মায়ের একমাত্র বিশ্বস্ত আমিই ছিলাম। তার উপর প্রতিনিয়ত হিমুর সাথে লেপ্টে থাকতো। জাস্ট অসহ্য লাগতো। সিফাত চোখ মুখ কুচকে কিছুটা দূরে সরে যায়। পরি কেঁদে ওঠে। সিফাত ব্যস্ত হয়ে পড়ে। মা, কি হয়েছে? পরি আধো আধো করে চোখ খুলে। বাবা তুমি এসেছো? পরির মুখে হাসি ফুটে ওঠে। ছাপটে ধরে সিফাতের গলা। আমার মা চায় না বাবা, আমার শুধু তোমাকে চাই, মায়ের কাছে যাব না আমি। ফুপে কেঁদে ওঠে পরি। সিফাত পরির মাথায় চুমু খায়। পরির কান্নায় সিমিও চোখ খুলে। বাবা মেয়ের দিকে তাকায়। কি সুন্দর দৃশ্য! ইস, কত কিছু মিস করে গেছে সিমি। নিজের হাতে বড় করে তুলতে পারেনি মেয়েকে, মেয়ের ছোটবেলা উপভোগ করতে পারেনি। হিমুর দিকে তাকাই সিমি। খুব বিশ্বাস করতাম তোমায়, এটা ঠিক করনি। খুব শান্ত গলায় বলে সিমি। তারপর উঠে সিফাতের পাশে গিয়ে দাঁড়ায়। মায়ের কোলে আসবে না শোনা? পরির দিকে হাত বাড়িয়ে দিয়ে বলে সিমি। পরি অসহায় দৃষ্টিতে তাকায় সিমির দিকে। সরি মা, আমি বাবার সাথে থাকবো,
মাথা নিচু করে বলে পরি। সিমি আলতো হাসে। সিমির ঠোঁটের কোণে হাসি দেখে পরিও হেসে ফেলে। সিফাত মুখ বাঁকায়। এতদিন কাঁদিয়ে ভালোই হাসা হচ্ছে। যাবেন এখান থেকে নাকি মুখ বাঁকিয়ে দাঁড়িয়ে থাকবেন? কটমট চোখে তাকিয়ে বলে সিমি। সিফাত আলতো করে সিমির হাতটা মুঠোই পুড়ে নিয়ে চলে যায়। হিমু অসহায় চোখে তাকিয়ে থাকে ওদের দিকে। একতরফা ভালোবাসা হচ্ছে এক প্রকার বিষের মতো, যে বিষ প্রাণ করলে আপনি মরবেন না, কিন্তু সারা জীবন তাপড়াতে থাকবে। প্রতি মুহূর্তে মৃত্যুর যন্ত্রণা উপভোগ করতে থাকবে। হিমু মনে মনে প্রার্থনা করে এই একতরফা ভালোবাসার কবলে যেন আর কেউ না পড়ে। গাড়িতে বসে আছে ওরা। পরীকে খাইয়ে দিচ্ছে সিমি। সিফাত দেখছে সিমিকে। নাকটা লাল হয়ে আছে, মনে হচ্ছে যখন তখন কেঁদে ফেলবে। পরী গভীর মনোযোগ দিয়ে খাচ্ছে, যেন ওর কাছে খাবার থেকে গুরুত্বপূর্ণ আর কিছুই নেই। কোথায় যাবে বলো? তোমার বাড়ি? সিফাত সোজা হয়ে বসে সিট বেল্ট বাঁধতে বাঁধতে বলে, এখানেই থেকে যাব। ওনার কোনা দিয়ে পরীর ঠোঁট মুছে দিয়ে বলে সিমি। সিফাত ভ্রু কুচকে তাকায় সিমির দিকে। বুঝলাম না। আপাতত বাড়ি ফিরতে চাইছি না। তাহলে কোথায় যাবে? জানি না। না জানলে? সিমি চোখ পাকিয়ে সিফাতের দিকে তাকাতেই সিফাত চুপ করে যায়। যেমনটা বলবে। দীর্ঘশ্বাস ফেলে ড্রাইভ করা শুরু করে সিফাত। পরী গুটিসুটি মেরে আবারও মায়ের কোলে ঘুমিয়ে পড়েছে। সিমি আর চোখে সিফাতকে দেখতে থাকে। পাখির কিচিমিচির শব্দে ঘুম ভেঙে যায় ছোঁয়ার। পিটপিট করে চোখ খুলে নিজের অবস্থান বোঝার চেষ্টা করে। কারো শক্ত বাঁধনে নিজেকে আবিষ্কার করে ছোঁয়া, যে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে আছে ছোঁয়াকে। ছোঁয়ার ঠোঁটের কোণে এক ছিলতে হাসি ফুটে ওঠে। বিয়ের এতদিন পরে নিজের বরের বুকটাকে বালিশ বানাতে পেরেছে। ইস, আগে কেন হলো না? ঘুমটা অন্য দিনের তুলনায় ঢের বেশি ভালো হয়েছে। মনে হচ্ছে এমন শান্তির ঘুম কখনো ঘুমায়নি। এখনো আলো ফোটেনি, হয়তো সবেই মাত্র আজান দিয়েছে। পাখিগুলো জেগে গেছে। নীল ডিম লাইটের আলোতে সাদির মুখটা স্পষ্ট বোঝা যাচ্ছে। ঘাড় বাঁকা করে শুয়ে থাকায় একপাশ দেখা যাচ্ছে। কপালের চুলগুলো লেপটে আছে। ছোঁয়া হাত উঁচু করে সাদির কপালের চুলগুলো পেছনে ঢেকে দেয়। খুব সাবধানে সাদির কপালে চুমু খায়। নড়ে চড়ে ওঠে সাদি। চমকে যায় ছোঁয়া। তাড়াহুড়ো করে সরে আসতে চায় সাদির থেকে, কিন্তু সেটা পারে না। তার আগেই কোমর জড়িয়ে ধরে ছোঁয়াকে। আটকে দেয় সাদি। অসহায় চোখে সাদির দিকে তাকায় ছোঁয়া। সাদি ঘুম ঘুম চোখ খুলে টেনে টুনে একটুখানি খুলে ছোঁয়াকে দেখে। তারপর আবার চোখ বন্ধ করে ছোঁয়াকে পাশে শুয়ে দিয়ে ছোঁয়ার ঘাড়ে নাক ডুবিয়ে দেয়। ছোঁয়া চোখ মুখ খিচে বন্ধ করে ফেলে। কি করছেন? ছোঁয়া আমতা আমতা করে বলে, ভালোবাসাবাসি করছি। সাদি ঘুম ঘুম কণ্ঠে উত্তর দেয়। গায়ে কাঁটা দিয়ে ওঠে ছোঁয়ার। ঘুম ঘুম কণ্ঠের কথা এরকম হয়? জানা ছিল না ছোঁয়ার, কখনো শোনা হয়নি আগে। ছাড়ুন প্লিজ। এমনিতেও। ছোঁয়া থেমেছে। সাদি মুচকি হাসে। সে হাসির অদ্ভুত শব্দ হয়। আবারও কেঁপে ওঠে ছোঁয়া। লোকটা জ্বালাচ্ছে কেন এত? এমনিতেও কি, কথা কমপ্লিট করো। ঘাড়ে না ঘষে বলে সাদি। ছোঁয়া শুকনো ঢোকিলে দুই হাতে সাদিকে ঠেলে উঠে দাঁড়ায়। ফ্লোরে শাড়িটা পরে আছে। ছোঁয়া সেটা নিয়ে সোজা ওয়াশরুমে ঢুকে যায়। সাদি ছোঁয়ার বালিশটা টেনে নিয়ে আবারও ঘুমিয়ে পড়ে। ওয়াশরুমে দরজা বন্ধ করে তাতে পিঠ ঠেকিয়ে জোরে জোরে শ্বাস টানতে থাকে ছোঁয়া। ইস, কি যন্ত্রণাদায়ক অনুভূতি। ছোঁয়া আতঙ্কে আছে। শাশুড়ি মা কল করে বলেছে ঝামেলার কথা। এটাও বলেছে ছোঁয়াকে নিয়ে যাবে। সাদিকে ছাড়া থাকবে কি করে ও? দম বন্ধ হয়ে তো মরেই যাবে। গোসল সেরে চুলগুলো মুছতেও ভুলে গেছে ছোঁয়া। সাদির একটা শার্ট পরেছে এখন, কারণ এখানে ছোঁয়ার কোনো জামা নেই। শর্ট ফ্রকটা কিনেছিল ছোঁয়া, আর কালো শাড়ি গিফট করেছিল ইভা। বেলকনিতে দাঁড়িয়ে ফুরফুরে সকালটা উপভোগ করছে ছোঁয়া, আর সাথে টেনশন করছে। শাশুড়ি বোধহয় নামাজ পড়েই কল করেছে। ছোঁয়া গোসল সেরে ভোর হওয়ার পরেই কল পায়। হঠাৎ পাশে কার উপস্থিতি টের পায় ছোঁয়া। বুঝে যায় এটাই সাদি। বাড়িতে ঝামেলা হয়েছে। ছোঁয়া আকাশের দিকে তাকিয়ে বলে, ভাইয়া বলেছে। সাদিও ছোঁয়ার মতো দাঁড়িয়ে বলে, এবার কি হবে? ছোঁয়া সাদির দিকে তাকিয়ে বলে, কিচ্ছু হবে না, তুমি বাড়ি চলে যাবে বাবার সাথে। সাদি সোজা সাপটে বলে দেয়। ছোঁয়া গাল ফুলিয়ে মুখ ঘুরিয়ে নেয়। চাইলে সমাধান দিয়ে দিল বাস। আমি চলে গেলেই তো বেঁচে যান আপনি, তাই না? কাটকাট গলায় বলে ছোঁয়া। একদম তাই। সাদি উৎফুল্ল হয়ে বলে, থাকবই না আমি, এক্ষুনি চলে যাব। ছোঁয়া চলে যেতে নাই সাদি হাত ধরে ফেলে। ছোঁয়া মনে মনে খুশি হয়। এখন নিশ্চয়ই বলবে আমি তো মজা করেছিলাম ইডিয়েট। যাবে যাও, শার্টটা তো দিয়ে যাও। 1200 টাকা দিয়ে কিনেছি, ফ্রিতে পাইনি।
ছোঁয়ার হাসি হাসি মুখটা চুপসে যায়, বড় বড় চোখ করে তাকায় সাদির দিকে। রাগে গজগজ করতে করতে সারা রুমময় পায়চারি করছে ছোঁয়া। খাটের এক কোণে আরামসে বসে বসে হাতের নখগুলো দেখছে মেঘা, যেন জীবনেও নখ দেখেনি। ছোঁয়া রাগ তরতর করে বাড়ছে। একে তো মেয়েটা কথা বলছে, তার উপর ছোঁয়াও ঠিক করে নিয়েছে আগে আগে কথা বলবে না। সাদি বেরিয়েছে অনেকক্ষণ হলো, কোথায় গেছে বলে যায়নি, খাবারটাও খেয়ে যায়নি, অবশ্য খাবেই বাকি, বিস্কিট ছাড়া তো কিছু নেই। সাদি চলে যাওয়ার পরপরই মেঘা এসেছে। না দেখে দরজা খুলেছিল ছোঁয়া, আর ডাইনিটা হুড়মুড়িয়ে ঢুকে গেছে। এখনো যাবার নাম নেই, সরাসরি বেডরুমে এসে পা গুটিয়ে বসেছে, যেন আর নামবেও না। মতলব সুবিধা ঠেকছে না ছোঁয়ার, খাপলা আছে কোনো, কিন্তু খাপলাটা কি ধরতে পারছে না। ছোঁয়ার পেটের মধ্যে কথা গজগজ করছে, কিন্তু বলছে না, ইচ্ছে করছে না এই মহিলার সাথে কথা বলতে। তারপর সাদির গুম হওয়া, আচ্ছা ছেলে ধরা নিয়ে গেল নাকি? আরে ধুর, এত বড় দামড়া ছেলেকে ছেলে ধরা নেবে না, তাহলে গেল কোথায়? ঝগড়াও তো হয়নি, মেঘা আসবে এটা আগে থেকে আন্দাজ করে পালায়নি তো। পালাতেও পারে, যে হারে ভীতু লোকটা। ছোঁয়ার পরনে এখনো সাদির সেই সাদা শার্ট খুলতেও ইচ্ছে করছে না, শার্ট খুলে পরার মতন কিছু নেইও। এখন থেকে ছোঁয়া ঠিক করে নিয়েছে সাদির শার্টই পরবে। দারুণ হবে ব্যাপারটা, টাকাও বেঁচে যাবে, ফ্রিতে সাদির ঘামের গন্ধও পাওয়া যাবে। সাদি, শার্ট কেন পরেছ? মেঘা গোমরা মুখ হয়ে বলে। ছোঁয়া দাঁড়িয়ে যায়, মেঘার দিকে তাকিয়ে ক্যাবলা মার্কা হাসি দেয়। তাহলে কি আপনার অর্ধেক জামাটা খুলে নিয়ে পরবো? থমথমে খেয়ে যায় মেঘা, টেনে টুনে জামাটা একটু নিচে নামানোর চেষ্টা চালায়। ছোঁয়ার আবারও পায়চারিতে মন দেয়, পায়চারি করলে টেনশন কমে, এমনটাই শিখেছে সিনেমা দেখে, কারণ সিনেমার ম্যাক্সিমাম হিরোরা টেনশনে বলে পায়চারি করে। এভাবে হাঁটছো কেন? মেঘা কাচুমাচু করে আবারও জিজ্ঞেস করে। ছোঁয়া কোমরে দুই হাত দিয়ে বড় বড় চোখ করে তাকায় মেঘার দিকে। আপনাকে দেখে খুশিতে নাচতে ইচ্ছে করছে, কিন্তু পারছি না, তাই পায়চারি করে নাচ আটকাচ্ছি। চিবিয়ে চিবিয়ে বলে ছোঁয়া। ও আচ্ছা। মেঘা জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলে। ছোঁয়া এবার এসে মেঘার পাশে বসে। মেঘা মুখের উপর পড়ে থাকা চুলগুলো পেছনে ঠেলে ছোঁয়ার দিকে একটু এগিয়ে বসে। তোমাদের মধ্যে কি কখনো কিছু হয়েছে? মেঘা জিজ্ঞেস করে। ছোঁয়া ভ্রুকুচকে তাকায় মেঘার দিকে। আসলে মেঘা কিসের কথা বলছে সেটাই বোঝার চেষ্টা। কত কিছুই তো হয়েছে, তুমি কিসের কথা বলছো? ছোঁয়া সোজা সাপটা বলে। বলতে চাইছি রোমান্স টোমান্স। রিনি নিয়ে বলে মেঘা। ছোঁয়া এতক্ষণে বুঝতে পারে। ও মা, হবে না, কত আগেই হয়েছে, প্রেগনেন্ট আমি, তুমি জানো না? 2 মাস চলছে। তোমার হাতটা দেখি, পেটের উপর রেখে দেখো, বেবি নড়ছে। ছোঁয়া মেঘার হাত টেনে দিতে যায়, মেঘা হাত গুটিয়ে নেয়। তুমি প্রেগনেন্ট? চোখ বড় বড় করে জিজ্ঞেস করে মেঘা। হ্যাঁ, দেখে মনে হয় না? ছোঁয়া গোল হয়ে বসে বলে, হয়। আনমনা হয়ে উত্তর দেয় মেঘা। এরই মধ্যে কলিং বেল বেজে ওঠে। ছোঁয়ার মুখে হাসি ফুটে ওঠে, এক দৌড়ে গিয়ে দরজা খুলে দেয়। সাদি দাঁড়িয়ে আছে, এক হাতে শপিং ব্যাগ, অন্য হাতে খাবারের প্যাকেট। খাটে জুবুথুবু হয়ে গেছে, যে গরম পড়েছে ঘামারি কথা। ছোঁয়া গাল ফুলিয়ে সাদির হাত থেকে শপিং ব্যাগটা নেয়। কোথায় নিকনিক করতে গিয়েছিলেন? ভেঙচি কেটে বলে ছোঁয়া। সাদি উত্তর না দিয়ে ছোঁয়াকে পাশ কাটিয়ে ভেতরে ঢুকে ক্লান্ত শরীরটা সোফায় এলিয়ে দেয়। ছোঁয়া দরজা বন্ধ করে সাদির পাশে এসে দাঁড়ায়। যাও, লেবু শরবত করে নিয়ে এসো আমার জন্য, দেখছো না ক্লান্ত আমি। সাদি চোখ বন্ধ করে বলে। ছোঁয়া চুলগুলো টেনে দিয়ে চলে যায়। সাদি মুচকি হাসে। মেঘা গুটিসুটি পায়ে সাদির পাশে এসে দাঁড়ায়, মাথা নিচুও করে আছে। স্যার, ফাইলটা। মেঘা রিঙে নিয়ে বলে। সাদি মেঘাকে দেখে খানিকটা অবাক হলো, থপ করে চোখ খুলে সোজা হয়ে বসে। তুমি এখানে? ভ্রুকুচকে বলে সাদি। সন্ধ্যা চলে যাচ্ছি, তাই আপনাকে ফাইলটা দিতে এসেছিলাম, আর দেখা হবে না কখনো। সাদির গায়ের উপর এক প্রকার ফাইলটা ছুঁড়ে মেরে হনহনিয়ে চলে যায় মেঘা। মেঘার চোখ দুটো ভেজা ছিল। কি হলো এটা বুঝতে পারল না কি সাদি? কান্না কেন করছে, আর চলেই বা গেল কেন? ছোঁয়া শরবত নিয়ে সাদির পাশে এসে দাঁড়ায়। আপনার শরবত। সাদির দিকে গ্লাসটা এগিয়ে দিয়ে বলে ছোঁয়া। সাদি দরজার দিকে তাকিয়ে গ্লাসটা হাতে নেয়। মেঘা এসেছিল? একবার চুমুক দিয়ে বলে সাদি। এসছিল, জিজ্ঞেস করছিল আমাদের মধ্যে রোম্যান্স হয়েছে কিনা। আমিও বলে দিছি আমি 2 মাসের প্রেগনেন্ট। সাদি সবে দ্বিতীয় চুমুক দেওয়ার জন্য গ্লাস মুখে নিয়েছিল। ছোঁয়ার কথা শুনে বিষম খায়। ছোঁয়া বড় বড় চোখ করে তাকায় সাদির দিকে।
বিষম কেন খাইলেন? নিশ্চয়ই ডাইনিটা আপনাকে বকছে। সাদি কোনো রকমে কাশি আটকে দীর্ঘশ্বাস ফেলে। অন্যের বউ হলে পিঠে হাত বুলিয়ে দিত, কত আরাম, কত রকম করে আহ্লাদ করতো। আর এই মেয়ে সকালবেলা সিমিকে নিয়ে বাসায় চলে আসে সিফাত। 2 বার কলিং বেল চাপতে সাবিনা বেগম দরজা খুলে দেয়। সিমি মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। সাবিনা বেগমকে দেখে পরি 2 হাত বাড়িয়ে দেয়। উনিও মুচকি হেসে কোলে তুলে নেয় পরীকে। সিফাত আর সিমির সাথে এক কথাও বলে না। ভেতরে এসো, সিফাত বলে গটগটিয়ে ভেতরে ঢোকে। সিমি ধীরে ধীরে পা ফেলে ভেতরে প্রবেশ করে। আজকে বাড়িটাকে বিয়ে বাড়ি মনে হচ্ছে। ঝিকিমিকি বাতি দিয়ে সাজানো হয়েছে। মেহমান এসেছে অনেক। সিমি বাসার রুমের সোফার পাশে মাথা নিচু করে দাঁড়ায়। কোথায় যাবে, কি করবে বুঝতে পারছে না। আশেপাশে চেনা কেউ নেইও, সব অচেনা মানুষ, যাদের কখনো দেখেনি সিমি। এখানে দাঁড়িয়ে আছো কেন? যাও তনুর রুমে, শপিংয়ে যাবে ও। কাল গায়ে হলুদ, অথচ এখনো কোনো শপিং করা হয়নি আমার মেয়েটার। তুমিও রেডি হয়ে যাও ওর সাথে। সাবিনা বেগম গম্ভীর গলায় বলে। সিমি ঠিক বুঝতে পারছে না উনি কি রেগে আছে। সিমি মাথা নাড়িয়ে তনুর রুমে চলে যায়। তনু এখনো ঘুমোচ্ছে। সিমি একপাশে গিয়ে বসে। তনুকে কি ডাকবে? এই বাড়িতে তো আগেও থেকেছে, কিন্তু এরকম অস্বস্তি তো কখনো হয়নি। হ্যাঁ, যেমন হচ্ছে কেন? তনু ওঠো, শপিং এ যাব আমরা। সিফাত তনুকে ডাকতে ডাকতে রুমে ঢুকে যায়। সিমি উঠে দাঁড়ায়। ভীষণ নার্ভাস লাগছে। তনু আড়মোড়া ভেঙে উঠে বসে। সিফাত সিমির দিকে এক পলক তাকিয়ে চোখ ফিরিয়ে নেয়। অন্যরকম লাগছে সিমিকে, কিন্তু কেন? কোনো সমস্যা হয়েছে কি? সিফাত মনে মনে ভাবে। ডাকিস কেন? তনু আবারও কোলবালিশ জড়িয়ে চোখ বন্ধ করে ফেলে। বলে, সিমিকে এখনো খেয়াল করেনিও। শপিং এ নিয়ে যাব তোকে, জলদি ওঠ। তনুর থেকে কোলবালিশ নিয়ে বলে সিফাত। তনু বিরক্তিতে চোখ মুখ কুঁচকে তাকায়। সাথে সাথে সিমিকে দেখে তনু মুহূর্তে ঘুম উবে যায়। ঠোঁটের কোণে ফুটে ওঠে এক চিলতে হাসি। আপু, তুমি এসেছো? তনু এক লাফে উঠে জড়িয়ে ধরে সিমিকে। সিমিও আলতো হেসে জড়িয়ে ধরে তনুকে। জলদি কর, আর ওকেও তোর একটা ড্রেস দিস। বলে সিফাত চলে যায়। তনু ঠাস করে সিমির কপালে চুমু দিয়ে এক দৌড়ে ওয়াশরুমে ঢুকে যায়। সিমি শব্দ করে হেসে ফেলে। পাগলি একটা। শাশুড়ি সিমিকে একটা মেরুন রঙের শাড়ি দেয়, ওটাই পরতে বলে দিয়েছে, কিন্তু শাড়ির সাথে ব্লাউজ দেয়নি। এবার পরবে কি করে? অস্বস্তিতে জিজ্ঞেস করতে পারছে না। তনু গাউন পরেছে, আপাতত সে সাজুগুজু করাতে ব্যস্ত। আর পড়ি, তার তো খোঁজই নেই। একবারও মায়ের কাছে আসেনি। সিফাত কোথায় জানে না সিমি, জানতে চাইও না। আপু, দাঁড়িয়ে আছো কেন? যাও দ্রুত। তনু ফেস পাউডার মুখে মেখে সেটা ঘষতে ঘষতে তনুর দিকে তাকিয়ে বলে, ব্লাউজ তো নেই। রিনরিনি বলে তনু, নিজের উপর নিজেই পরম বিরক্ত। এরকম লজ্জা পাওয়ার কি আছে? এত লজ্জা কেন পাচ্ছে ও? তনু আলমারি খুলে নিজের একটা স্কিন কালার ব্লাউজ দেয়। তনু প্রত্যুত্তরে একটু মুচকি হেসে ওয়াশরুমে ঢুকে পড়ে। তনু শাড়ি পরতে সাহায্য করে সিমিকে, তারপর বেরিয়ে যায় রুম থেকে। সিফাতের নানা বাড়ি, দাদা বাড়ি থেকে সবাই এসেছে। ফুপি, খালা, যত আত্মীয় স্বজন আছে সবাই উপস্থিত। সিমিকে নিয়ে তনু ড্রয়িং রুমে আসতে সাবিনা বেগম পরীকে কোল থেকে নামিয়ে সিমির দিকে এগিয়ে যায়। মুচকি হেসে সিমির হাতটা ধরে সব মেহমানদের মাঝখানে দাঁড় করিয়ে পরিচয় করিয়ে দেয় সিফাতের হবু বউ হিসেবে। সবাই খুব পছন্দ করে সিমিকে। সাদির শার্ট খুলতেই ইচ্ছে করছে না ছোঁয়ার। কি এমন হবে এই শার্ট পরে বাড়িতে গেলে? কিচ্ছু হবে না, কিন্তু এই কথাটা ওই গোমরা মুখটাকে কে বোঝাবে? হনুমান একটা। সাদি তখন শপিং ব্যাগে ছোঁয়ার জন্য গাউন নিয়ে এসেছে। সাদি আরামসে খেয়ে যাচ্ছে। ছোঁয়া অল্প অল্প খাচ্ছে, ভেতরে ভেতরে টেনশনে মরে যাচ্ছে। বাবা নিয়ে গেলে থাকবে কি করে ছোঁয়া? সাদিকে ছাড়া তো নিঃশ্বাস নিতেও কষ্ট হয়। কিন্তু এই কথাটা তো এই গোমরা মুখ হনুমানটা বুঝলে তো। ছোঁয়া মুখ বাঁকিয়ে হাত ধুয়ে না। খাওয়া শেষ, এখন তাড়াতাড়ি চেঞ্জ করে আসো, জলদি ফিরতে হবে আমাদের। সাদি মুখে রুটি পুড়ে চিবুতে চিবুতে বলে, হ্যাঁ হ্যাঁ যাচ্ছি, আপনাকে বলতে হবে না। এক গ্লাস পানি সাদির মাথায় ঢেলে দিয়ে গটগট করে চলে যায় ছোঁয়া। সাদি চিবোতে ভুলে গেছে। ছোঁয়ার দিকে হতভম্ব হয়ে তাকিয়ে গেছে। এটা কি হয়ে গেল? এমন করলই বা কেন? রাগার মতো কিছুই তো হলো না। এই মেয়েকে বুঝতে সাদির মনের উপর বীজটি করতে হবে, না হলে একে বুঝতে পারবে না। থালা বাসন সব সাদিকেই ধুতে হয়। কপাল করে বউ পেয়েছে, সারাদিন গাল ফুলিয়ে থাকবে আর কাজ সব সাদিকেই করতে হবে। চিন্তার বিষয় এটাই যে বেবি হলে কি করবে? অফিস, বাড়ি, বেবি ভাবতে সাদির গায়ে কাঁটা দিয়ে ওঠে।
না বাবা, বেবির দরকার নেই। পিচ্চি বড় হলে বেবির কথা ভাবা যাবে। আপাতত এসব চিন্তা বাদ। টেবিল পরিষ্কার করে রুমে ঢোকে সাদি। ছোঁয়া এখনো গাল ফুলিয়ে বসে আছে, ড্রেস পাল্টায়নি। সাদির মেজাজ খারাপ হয়, তবুও দাঁতে দাঁত চেপে যাওয়ার ইচ্ছে নেই নাকি? সাদি আলমারির উপর থেকে ব্যাগ নামিয়ে খাটের উপর রাখতে রাখতে বলে। ছোঁয়া হাতের কাছে থাকা বালিশটা সাদির দিকে ছুঁড়ে মারে। আমাকে তাড়াতে পারলেই তো বাঁচছেন আপনি। একটুও টেনশন নেই আপনার মধ্যে। এখান থেকে গেলেই যে বাবা আমাকে নিয়ে চলে যাবে, এটা আপনি জানেন না? ছোঁয়ার আগে ফুসতে ফুসতে চিল্লাই বলে। সাদি ছোঁয়ার দিকে এক পলক তাকিয়ে জামা কাপড় গোছাতে মন দেয়। ছোঁয়ার চোখে এবার পানি চলে আসে। একটু চিন্তা হচ্ছে না মানুষটার? ফুপিয়ে ওঠে ছোঁয়া। সাদি দীর্ঘশ্বাস ফেলে জামা কাপড় রেখে ছোঁয়ার পাশে গিয়ে বসে। সবটা ঠিক হয়ে গেছে সিমি আর ভাইয়ার মধ্যে, আর তোমাকে নিতে চাইলেও আমি যেতে দিব নাকি? কমন সেন্স নেই তোমার? ছোঁয়ার মাথায় গাঁটটা মেরে বলে সাদি। ছোঁয়ার মুখে মুচকি হাসি ফুটে ওঠে, তবে সেটা প্রকাশ করে না। আগে কেন বলেননি? কষ্ট নিতে খুব ভালো লাগে। ছোঁয়া আবারও গাল ফুলিয়ে বলে। সবকিছু কি বলতে হবে? বুঝতেও পারো। আমি কম বুঝি। কম বুঝলে হবে না, বুদ্ধি বাড়াও। বাদাম এনে দিয়েন। বাদাম দিয়ে কি হবে? বাদাম খেলে বুদ্ধি বাড়ে। আচ্ছা, আনবনি। সাদি পরিপাটির চুলগুলো এলোমেলো করে দিয়ে এক দৌড়ে ওয়াশরুমে চলে যায় ছোঁয়া। সাদি শব্দ করে হেসে ফেলে। দুপুরের আগে শপিং শেষ করে বাসায় ফিরে আসে সিমি, সিফাত আর তনু। বড্ড ক্লান্ত সিমি, তাই কোনো দিকে না তাকিয়ে নিজের রুমে চলে যায়। এখন একটু রেস্ট প্রয়োজন। সিফাত আর সিমির পেছন পেছন চলে আসে। মেরুন রঙের শাড়িতে দারুণ লাগছে সিমিকে। ইচ্ছে করছে বুকের মাঝখানে ঝপটে জড়িয়ে নিতে। ইচ্ছেটাকে পূরণ করার জন্যই সিমির পিছু নেয়া। আপাতত সিফাতের রুমটাকেই নিজের রুম মেনে নিয়েছে সিমি। এত মেহমানের মধ্যে নিজের আলাদা রুম আশা করা ঠিক না। রুমে এসে ফুল স্পিডে ফ্যান ছেড়ে বিছানায় গা এলিয়ে দেয় সিমি। যে গরম পড়েছে, যান বেরিয়ে যাওয়ার উপক্রম। চোখ দুটো সবে বন্ধ করেছে, আর তখনই কেউ ধাপ করে সিমির পাশে শুয়ে পড়ে। হকচকিয়ে উঠে সিমি। দ্রুত উঠে বসতে নিলে কেউ একজন দুই হাতের শক্ত বাঁধনে আবদ্ধ করে ফেলে। ভ্রুকুচকে লোকটার দিকে তাকাই সিমি। সিফাত চোখ বন্ধ করে মুচকি হাসছে। সিমি মুখ বাঁকিয়ে সিফাতের হাত সরানোর চেষ্টা করে, কিন্তু পারে না। সিমির মোচড়ামুচড়ি দেখে সিফাত আরও একটু শক্ত করে ধরে। সিমি চোখ পাকিয়ে তাকায় সিফাতের দিকে, কিন্তু কোনো কাজে দেয় না, কারণ সিফাত দেখছেই না। কি অসভ্যতামি হচ্ছে? চিৎকার করব আমি? সিমি রিনরিনিয়ে বলে, আজ ইউ আর ইউজ। চোখ খুলে সিমির দিকে তাকিয়ে সিমির নাক টেনে দিয়ে বলে সিফাত। সিফাত ছাড়া দিয়ে সিফাতের হাত সরিয়ে দেয়। বাবা, তুমি এটা কি করছো? পরীর কণ্ঠ শুনে এক লাফে উঠে বসে সিফাত। সিমির হাত পা কাঁপছে। ছি ছি, মেয়ে কি ভাবলো? সিফাত ঘাবড়ে গিয়ে মাথা চুলকায়। তুমি মায়ের সাথে কি করছিলে? পরী সিফাতের সামনে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে কপাল কুঁচকে বলে। সিমি চোখ মুখ খিচে বন্ধ করে আছে। এখন কি বলবে? মেয়ে যদি সবাইকে বলে দেয়? মানে তোমার হয়েছে কি? সিফাত একটু হাসার চেষ্টা করে বলতে যায়। পরী হাত তুলে থামিয়ে দেয় সিফাতকে। আমি বুঝে গেছি তুমি কি করেছো। সিফাত চোখ বড় বড় করে তাকায়। সিমি থাপ করে চোখ খুলে, কি বুঝলো পিচিটা? আমি সবাইকে বলে দেবো, এখনই বলে আসছি। বলেই পরী এক দৌড়ে চলে যায়। সিফাত ডাকতে গিয়েও থেমে যায়। একে থামানো সম্ভব না। একটা কবরস্থানের সামনে গাড়ি থামায় সাদি। ছোঁয়া কপালে 3টে ভাঁজ পেলে সাদির দিকে তাকায়। এখানে কেন নিয়ে আসলো বুঝতে পারছে না। সাদি চোখ বন্ধ করে জোরে জোরে কয়েকটা শ্বাস ফেলে, তারপর ছোঁয়ার দিকে তাকায়। মিঠির শেষ পরিণতি শুনবে না? তাচ্ছিল্য হেসে বলে সাদি। ছোঁয়া নড়ে চড়ে বসে। মানুষের জীবন খুব অদ্ভুত। আজ আছে, কাল নাও থাকতে পারি। তাই আজকেটাকে আজকের মতো করে উপভোগ করতে হয়। কালকের জন্য ফেলে রাখতে নেই, কারণ কাল তুমি সেটা করার জন্য নাও থাকতে পারো। কলেজে সবার সামনে মিঠিকে থাপ্পড় মেরে খুব ভুল করেছিলাম আমি। সেটা কয়েক মিনিটে উপলব্ধি করতে পেরেছিলাম। আমার উচিত ছিল তখনই মিঠির পিছনে গিয়ে ওকে সরি বলা, কিন্তু আমি সেটা না করে কালকের জন্য ফেলে রাখলাম। পরের দিন জানতে পারলাম মিঠির বিয়ে। তখন বুঝতে পারলাম কেন ও সবার সামনে প্রপোজ করেছিল। বিয়ে হয়ে যাচ্ছে, ভেবেছিল মনের কথা চেপে না রেখে বলে দেওয়াই উচিত। এক বুক আশা নিয়ে এসেছিল মেয়েটা। পরে শুনেছিলাম বিয়েও হয়ে গেছে। মনে মনে খুশি হয়েছিলাম, আর প্রাণ ভরে দোয়া করেছি যেন মেয়েটা সুখী হয়। কিন্তু তার কয়েকদিন পর মিঠির ছোট বোন কল দিয়ে বলল ও নাকি মারা গেছে। আমি যেন গিয়ে দেখে আসি।
ভীষণ খারাপ লেগেছিল আমার। কি করব বুঝতে পারছিলাম না। মনে মনে আগেই ভেবেছিলাম শ্বশুর বাড়িতেও বানিয়ে নিতে পারবে না। তারপর ওদের বাড়িতে চলে যাই শেষবার দেখতে। জানতে পারি চলন্ত গাড়ি থেকে পড়ে গেছিল। হয়তো বেঁচে থাকার ইচ্ছেটাও শেষ হয়ে গেছিল। তবে শুধুমাত্র আমার জন্য আমি এটা মানতে পারি না। হয়তো অন্য আরও কোনো কারণ ছিল, কিন্তু সেটা আমার অজানা। মিথির রক্তমাখা মুখটা দেখে ভীষণ কষ্ট হচ্ছিল। মনে হচ্ছিল, ইস, যদি মেয়েটাকে বুঝতাম, যদি মেয়েটাকে ভালোবাসতে পারতাম, তাহলে মেয়েটা বেঁচে যেত। থামি সাদি, ছোঁয়া চোখ দুটো ভিজে উঠেছে। ভীষণ ভালো ছিল মিথি। ওর পরিবার যদি একটাবার জিজ্ঞেস করতো তুমি কি চাও, তাহলে হয়তো মেয়েটা এখনো বেঁচে থাকতো। বেলি ফুলের মাথায় মিথি নিজের গাছের ফুল দিয়ে গাছতো। ওর বোন বলেছে আমার জন্যই নাকি গাছটা লাগিয়েছিল। গাছটা এখনো আছে, সেই গাছে এখনো ফুল ফোটে, শুধু গাছটার যত্ন নেওয়া মানুষটা নেই। মিথির বোন নিয়ম করে মালা গেঁথে পাঠিয়ে দেয় আমার কাছে, আমিও নিয়ে নিই। মেয়েটা তো নেই, ওর স্মৃতিটুকু থাক না। সাদি দীর্ঘশ্বাস ফেলে। চলো মিথির জন্য দোয়া করবে। সাদি ছোঁয়ার হাত ধরে মিথির কবরের পাশে গিয়ে দাঁড়ায়। বাড়িতে কবর না দিতে বলেই মরেছিল মিথি, তা এই শহরের একটা কবরস্থানে ওকে রাখা হয়েছিল। সাদি মিথির কবরের পাশে একটা বেলি ফুলের গাছ লাগিয়েছে, সেখানেও ফুল ফুটেছে। 4-5টা ফুলের গন্ধে মোমো করছে। ছোঁয়া দোয়া করে মিথির জন্য। মনটা খারাপ হয়ে যাচ্ছে মিথির জন্য। মেয়েটা নিশ্চয়ই সাদিক আল্লাহর কাছেও চেয়েছিল। নিশ্চয়ই কি চেয়েছিল, ও এত চেয়েও পেল না, আর ছোঁয়া ফ্রিতেই পেয়ে গেছে। এখনো তো ছোঁয়া উচিত বুকের মাঝখানে ঝাপটে ধরে রাখা। একটু অবহেলা করা যাবে না। ভালোবাসা সবাই পায় না, যে পায় তার উচিত যত্ন নেওয়া। ছোঁয়া পেয়ে গেছে, বট্ট কপাল করে এসেছিল ছোঁয়া। বুক ভরে শ্বাস টানে ছোঁয়া। সাদি বেলি ফুলের গাছের নিচ থেকে ঘাস সাফ করেছে, 2-একটা দূর্বা গাছ লাগিয়েছে। ছোঁয়া গিয়ে সাদির পাশে বসে। ছোঁয়া। সাদি ডাকে ছোঁয়া চমকে ওঠে। এতটা কোমল স্বরে কখনোই ডাকেনি সাদি। বলুন। সাদি মুখের দিকে পূর্ণ দৃষ্টিতে তাকিয়ে বলে ছোঁয়া। তুমি কি রাগ করেছো? সাদিও ছোঁয়ার দিকে তাকিয়ে বলে, রাগ কেন করব? সাদিকটা হাসার চেষ্টা করে। চলো। ছোঁয়ার হাত ধরে চলে আসে। গাড়িতে বসে এক পলক তাকায় কবরটার দিকে। মনে হচ্ছে সেখানে মিথি বসে আছে, এক দৃষ্টিতে তাকিয়ে আছে ছোঁয়ার দিকে। হয়তো দেখেছে মেয়েটা কত লাকি, কত সহজেই পেয়ে গেল সাদিকে। আর মিথি। সাদির চোখ বন্ধ করে জোরে জোরে শ্বাস টেনে চলে যায়। শফিকুল সিমির দিকে এক পলক তাকিয়ে চোখ নামিয়ে নেয়। এই মুহূর্তে সিমিদের বাড়িতে সিমির হাত ধরে দাঁড়িয়ে আছে সোহেল চৌধুরী। তিনি নিতে এসেছেন শফিকুল আর নাজমা বেগমকে, কিন্তু ওনারা যাবেন কিনা বোঝা যাচ্ছে না, কারণ তখন থেকে গম্ভীর মুখে দাঁড়িয়ে আছে। না বলছে ভেতরে আসতে আর না বলছে বসতে। সোহেল শুকনো কাশি দিয়ে মনোযোগ আকর্ষণ করার চেষ্টা করে। না মানে একটু বসবো। সোহেল একটু হাসার চেষ্টা করে বলে। শফিকুল গম্ভীর হয়ে দরজা থেকে সরে দাঁড়ায়। সোহেল সিমির হাত ধরে ভেতরে যায়, আর 2টো চেয়ার পাতা ছিল সেখানে বসে পড়ে, আর সিমিকেও বসতে বলে। দেখুন বিআই, যা হবার হয়ে গেছে। আপনার মেয়েও সবটা মেনে নিয়েছে। এখন আপনি অমত করবেন না? বাচ্চা আছে ওদের একটা। এখন যদি ওরা আলাদা হয়ে যায়, বাচ্চাটা তো এতিম হয়ে যাবে। শফিকুল কিছু না বলে ওদের সামনে চেয়ার টেনে বসে। ভেবে দেখুন একবার, ছেলে মেয়ের সুখের ব্যাপার এটা। মেনে নিলাম। একটু হেসে বসে বলে শফিকুল। সোহেল তৃপ্তির হাসি হাসে। ছাকাবো শেষে সিমিও বাবাকে জড়িয়ে ধরে। তনুর বিয়ে সম্পূর্ণ হলো, তার সাথে সিফাত আর সিমিরও বিয়ে দেওয়া হয়েছে। 2 জোড়া বিয়ে। এদের বিয়ে দেখে ছোঁয়ার মন খারাপ হয়ে গেছে। আর যদি ছোঁয়া আর সাদিরও আবার বিয়ে হতো কত ভালো হতো। রিসেপশনে 2 বউকেই বসানো হয়েছে। দুজনের মাঝখানে পরি বসে আছে। সিফাত আর সাগর মানুষজনদের খাবার সার্ভ করছে। ছোঁয়া একপাশে দাঁড়িয়ে আছে, মুখটা মেঘলা আকাশের মতো। টুকটুকে লাল লেহেঙ্গা পরে ভারী গহনা মেকআপ নিয়ে, মুখ কালো, ঠিক মানাচ্ছে না। কি হয়েছে মহারানীর? সাদি ছোঁয়ার পাশে এসে দাঁড়িয়ে বলে। ছোঁয়া সাদির দিকে এক পলক তাকিয়ে আবার চোখ নামিয়ে নেয়। আমাদের বিয়েটা আবার হলে কি হতো? ভারী গলায় বলে ছোঁয়া। সাদি একটু হাসে, ছোঁয়ার মাথায় চাটি মারে। বিয়েটা না হোক, বাসর কিন্তু আমাদেরও হচ্ছে। ছোঁয়া মাথা নিচু করে ফেলে। ভীষণ লজ্জায় ফেলে মানুষটা। এভাবে কেউ বলে? ছোঁয়ারও তো লজ্জা লাগে, হনুমান একটা। ছোঁয়া চুপসানো মুখ দেখে হাসতে হাসতে চলে যায় সাদি। 3টা রুম সাজানো হয়েছে, সবগুলো রুম একই ধাঁচের সাজানো। মুড ভালো হয়ে গেছে ছোঁয়ার। ইস, লোকটা যে কি করে না। 3টে রুমেই চক্কর দেওয়া শেষ ছোঁয়ার।
এবার নিজের রুমের বসে লজ্জায় নীল লাল হচ্ছে। সাবিনা বেগম ভীষণ খুশি, ওনার খুশি যেন উপচে উপচে পড়ছে। সবার সাথে হেসে হেসে কথা বলছে, ছেলের বউদের গল্প শোনাচ্ছে। পরি কার রুমে থাকবে ভাবছে, মা বাবার সাথে? কিন্তু এত সাজানো রুমে থাকতে ইচ্ছে করছে না ওর। সাদি বাবার রুমও সাজানো, তাহলে থাকবে কোথায়? দাদিমার রুমে তো থাকাই যায়। হেসে ওঠে পুরী, বিছানা থেকে নামতে যায়, তখনই সিমি হাত ধরে পুরীর। কোথায় যাচ্ছ? পরি সিমির থেকে হাত ছাড়িয়ে কপালে চুমু দেয় মায়ের। আমি দাদিমার কাছে থাকবো। পুরি নেমে যায়, দীর্ঘশ্বাস ফেলে সিমি। মেয়েটা থাকতে ভালোই হতো। পুরী যাওয়ার একটু পরেই সিফাত আসে। বুকের ভেতর ধক করে ওঠে সিমির, একটু গুটিসুটি হয়ে বসে। সিফাত দরজা আটকে শিরওয়ানি খুলে সিমির সামনে বসে। তোমার হাতটা দাও। সিফাত হাত বাড়িয়ে দিয়ে বলে। সিমি শুকনো ঢোক গিলে কাঁপা কাঁপা হাতটা এগিয়ে দেয়। সিফাত তাতে একটা আংটি পরিয়ে দেয়, চুমু খায়। আজ থেকে আমাদের নতুন করে পথ চলা শুরু। ছোঁয়া সবার ঘরে উকি মারছে। আসল ব্যাপার হলো গুনে দেখবে কার রুমে কয়টা গোলাপ লাগানো হয়েছে। কিন্তু সবাই রাখা বন্ধ করে দিয়েছে। সাদি ছাদ থেকে নামছিল, ছোঁয়াকে উকি দিতে দেখে ছোঁয়ার দিকে এগিয়ে যায়। এখানে কি করছো তুমি? কত কিছু আপনাকে বলবো। কেন? ছোঁয়া মুখ বাঁকিয়ে বলে, সাদিও মুখ বাঁকায়। চলো রুমে। কেন? আমাদের কয়টা বেবি হবে সেটা গুনতে। সাদি পাঁজা করে কোলে তুলে নেয় ছোঁয়াকে। ছোঁয়াও পরম যত্নে গলা জড়িয়ে ধরে সাদি। শুরু হয় নতুন অধ্যায়ের সূচনা, যেখানে থাকবে শুধু ভালোবাসা। অন্যরকম তুমিটাকে আমার তুমি বানিয়ে নেওয়ার প্রচেষ্টা।